ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়ে তৃতীয় মাত্রাকে যারা আজ এ পর্যন্ত এনেছেন তারা হচ্ছেন তৃতীয় মাত্রার দর্শক। যারা আমাকে থেকে একটু বিরূপ মনোভাব মনের মধ্যে ধারণ করছেন যে কি ব্যাপার, এখানে তো এই কিংবদন্তি অনুষ্ঠানে আমাদের প্রিয় উপস্থাপক জিল্লুর রহমান বসেন, তাদেরকে জানিয়ে রাখছি এই চেয়ারে বসবার মতো যোগ্যতা আমার নেই। হাত পা কাঁপছে, একটু দাঁড়ান, পানিটা খেয়ে নিচ্ছি। ওকে, কিন্তু তিনি যখন আমন্ত্রণ জানিয়েছেন তখন তাকে না বলবার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না। আমার প্রিয় অগ্রজ, যিনি কিংবদন্তি উপস্থাপক জিল্লুর রহমান, তিনি বিন্দু বিন্দু করে তার এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিছুক্ষণের জন্যে আজকে জন্মদিনের অনুষ্ঠানে আমি আপনাদের হয়ে, যারা দর্শক আছেন তাদের হয়ে এই চেয়ারে এসেছি এবং আজকে তার মতো করে আমরা অতিথিদেরকে পরিচয় করিয়ে দেবার আগে বলতে চাই, আপনি, আমি, আমরা সবাই বলতে চাই, তৃতীয় মাত্রা এমন একটি অনুষ্ঠান বাংলাদেশের যা একটি দিগন্ত খুলে দিয়েছে, একটি নতুন জানালা খুলে দিয়েছে, যে জানালা দিয়ে পৃথিবী বিশ্ব বাংলাদেশকে দেখতে পায়, বাংলাদেশ বিশ্বের কাছে তাদের আলো ছড়াতে পারে। সুতরাং এই 5095তম আজকের এই পর্বে উপস্থাপকের দায়িত্ব পালন করছি। আশা করি যে সামনের প্রজন্মে যারা বড় বড় উপস্থাপক হবেন, ভালো ভালো উপস্থাপক হবেন, তারাও হয়তো এখানে মাঝে মাঝে আসবেন। সুতরাং বিরূপ মনোভাব আমার প্রতি রাখবেন না, একটু সাহস দেন আপনারা, তাহলে আমি বোধহয় উপস্থাপনার কাজটি সম্পন্ন করতে পারবো। চ্যানেল আই মানে লাল সবুজের সেই সময় এবং লাল সবুজকে সামনে রেখে একটি সংগ্রামের নাম চ্যানেল আই। সেই চ্যানেল আইয়ের বিভিন্ন প্রয়াস। 2003 সালে এই অনুষ্ঠানটি শুরু হয় 17ই জুলাই, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জুলাই মাসেই আছি। আর তাই জন্মদিনের আয়োজনে, এই ভিন্ন একটি আয়োজনে আজ যে দুজন আমার দুপাশে আছে তাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, শুধু নাম বলছি। আপনাদের প্রিয় উপস্থাপক আপনাদের প্রিয় সেটে আছেন, ডানে রয়েছেন জিল্লুর রহমান, আমার বায়ে রয়েছেন এই অনুষ্ঠান যার মস্তিষ্ক প্রসূত, যার হৃদয় প্রসূত, ফরিদুর রেজা সাগর। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সেটে। কিছুটা সাহস পেয়েছি দুজনের হাসি মুখ দেখে এবং আপনাদের একটু কিউরিয়াস চোখ এবং মুখ দেখে। তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে জিল্লুর রহমান আপনার কাছে যাচ্ছি। শুরুতেই বলেছি যে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে আপনি এবং আপনার দর্শকরা এমনি একটি জায়গায় এসেছেন। অতৃপ্তি আছে কোনো, বা আরো কিছু করলে ভালো হতো, কোনো এমন জায়গা থেকে কি আমরা শুরু করতে পারি? নিশ্চয়ই পারি। তার আগে আপনাকে অভিনন্দন দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে। আপনি মোটেই নার্ভাস নন, কারণ আপনার ভাব ভঙ্গি, কথাবার্তা স্পষ্ট প্রমাণ দিয়েছে যে আপনি অনেক বড় মাপের একজন উপস্থাপক। অতৃপ্তি সবকিছুতেই থাকতে পারে, সবারই আছে, এবং অতৃপ্তির কোনো শেষ নেই। কাজে অতৃপ্তি বোধটা যত কম থাকে জীবনে, যে প্রফেশনেই থাকি না কেন, যে কাজের মধ্যেই থাকি না কেন, বা ব্যক্তিগত জীবনে, আমার মনে হয় তত কল্যাণকর, সামনে এগিয়ে যাওয়ার জন্য সহজতর। সো ওই বোধটা আমার মধ্যে একটু কম আছে। আমি একটু যোগ করি যে অতৃপ্তি আসলে এই মুহূর্তে রয়েছে, কারণ এই অনুষ্ঠানে আরো একজন অতিথি আসার কথা ছিল। জীবনের এই অবশ্য দিন এবং রাত এভাবেই বোধহয় জীবন কখনো এপ্রিসিয়েট করে, কখনো জীবন একটু বিরূপ মনোভাব দেখায়। তবে অতৃপ্তির কথা আমি আরেকটু আপনাকে অ্যাড করতে চাই, যে যদি এমন করে আমি বলতে চাই, যদি কিছুটা অতৃপ্তি থাকে তাহলেই হয়তো আমাদের ভালোবাসার তৃতীয় মাত্রা আরেকটি ধাপ এগিয়ে যাবে। সেক্ষেত্রে নিজের সমালোচনা করতে বললে প্রথমে আপনি কোন কথাটা বলবেন যে এটা করলে আরো ভালো হবে? যেমন ধরেন, আমি আপনার মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। উপস্থাপক হিসেবে এটি একটি দুর্বলতা। সবাই বলেন, বিশেষ করে উপস্থাপকরা বলেন। আপনি লক্ষ্য করবেন যে প্রায় অধিকাংশ প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান গুরুত্বপূর্ণ টকশো যেগুলো, তার উপস্থাপক এই অনুষ্ঠানে প্রায় সবাই এসছেন, এবং আকারে ইঙ্গিতে যে অভিযোগ বা যে সমালোচনা তারা আমার করবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে আমি অনেক কম কথা বলি। আমি বলি যে আমি আসলে কম জানি, তাই কম বলি। এটি একটি আমার দিক থেকে কৈফিয়ত বলতে পারেন। আচ্ছা, ফরিদুর রেজা সাগর, আপনার মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠানটি প্রথম যখন ভেবেছিলেন, এর শেষ কোথায় ভেবেছিলেন, বা এর শেষ ঠিক বলবো না, এর পরিবর্তনের সময় কখন ভেবেছিলেন যে আরেকটি লেয়ারে, যেমন একটা শিশু যখন জন্মায়, সে শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে পরিপূর্ণ মানুষ হয়, তো জীবনের শুরু এবং শেষের মাঝখানে অনেক পরিবর্তন আসে। তো
তো প্রথম দিন 17ই জুলাই 2003 আমরা মোটামুটি যে আদলে, যদিও ছোট্ট পরিসরে ছিল, মোটামুটি সে আদলেই আমরা দেখছি। তো আপনার যেহেতু আইডিয়া, আপনার যেহেতু ব্রেইন চাইল্ড, আপনাকে প্রশ্ন করবো এর পরিবর্তন অথবা এর শেষ অথবা এর নতুন পুনর্জীবন কিভাবে ভেবেছেন আপনি? তিনটার কোনোটাই দরকার নেই, কারণ আমাদের কিন্তু যে মানুষটা যেটা উদাহরণ দিলেন, আকৃতিটা একই রকম থাকে, ভেতরটা বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়। তো তৃতীয় মাত্রায় কিন্তু নানা রকম অনুষ্ঠান হয়। এই সেট রয়েছে, ছোট থেকে বড় সেট রয়েছে, জিল্লুর রয়েছে, একইভাবে আমাদের অংশগ্রহণকারীদের রয়েছে, কিন্তু আমরা নানাভাবে অনুষ্ঠানের বৈচিত্র্য আনার চেষ্টা করি। আমরা জিল্লুর এটা বলতে পারবে যে আমরা কিভাবে অনুষ্ঠানের বৈচিত্র্য আনার চেষ্টা করি। তাহলে একটু শুনেই নিব আমরা। হ্যাঁ নিশ্চয়ই, আমার মনে হয় জিল্লুর আরো গুছিয়ে বলতে পারবে। প্রথম কথা হচ্ছে ব্রাউনিয়া, ওই যে আপনি ছোট পরিসরের কথা বললেন না, 2003 সালের 17ই জুলাই যখন শুরু করেছিলাম, তখন কিন্তু ওটা আমার কাছে ছোট মনে হয়নি। তখন এটি আমার কাছে মনে হচ্ছে বিবিসির একটা স্টুডিও, কালার টালার সব মিলিয়ে। না, ব্রাউনিয়া যেটা বলেছে ছোট পরিসরে। হ্যাঁ না, আমি বলছি ছোট পরিসর তখন মনে হয়নি। আজকে তো ওটিকে মানে এখন যদি আমাকে বলা হয় ওরকম একটা পরিবেশিক একটা অনুষ্ঠান করতে হয়, তো আমার নিজেরই অনেক ডিসকমফোর্ট কাজ করবে। আর অনেক রকমের পরিবর্তন, মানে একটা টক শো এর যত রকমের ফরম্যাট হতে পারে সবগুলি কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করেছি। যেমন একজন গেস্ট এনে তাকে ইন্টারভিউ করা, ফোন ইন প্রোগ্রাম করা, দর্শকদের বড় একটা প্যানেল নিয়ে আলোচনা করা, সামনে অডিয়েন্স রেখে ইউনিভার্সিটির তরুণদের সামনে নিয়ে, সাগর ভাই প্রায়ই বলেন এবং সেটিও ওনার আইডিয়া থেকে। ওটা তো বোধহয় একটা দুটো হয়েছে, ওটা কি পরে কন্টিনিউ করেছে বোধহয়? আমি বলছি যে নানা ফরম্যাটই আমরা করেছি। তৃতীয় মাত্রাকে স্টুডিওর বাইরে একেবারে গ্রামে অন্য জেলায় নিয়ে গিয়ে হয়েছে বোধহয় না, অন্য জেলায় 4টার মতো করেছি আমরা। সো এরকম নানা কিছু। আমি একটু আবার বলতে চাই যে দুটো বা একটা কিন্তু সংখ্যা নয়। প্রথম জিনিসটা আমরা করেছি এবং যখন যেটা দরকার সেইভাবে আমরা তৃতীয় মাত্রাকে নিয়ে গেছি, এর আকৃতি আমরা সেভাবে বলতে ফেলেছি। ফরিদ রেজা সাগরের কিন্তু প্রথম শব্দটির ব্যাপারে দুর্বলতা আছে, সেটা নিশ্চয়ই আপনার দর্শক সহ আমরা সকলেই জানি, এবং সেটাই আমি বিশ্বাস করি এমন একজন কিংবদন্তি, সব দিক থেকে মিডিয়া টাইকুন বলেন যাই বলেন, তার উইনিং ফর্মুলাই সেটা। এবং আপনার এই উনিও কিন্তু, আপনি যেটা বলেননি, অনেকেই তো জানেন যে অত্যন্ত সফল এবং জনপ্রিয় উপস্থাপক। অনেক আইডেন্টিটির মধ্যে এটি অনেক বড়। আচ্ছা, আমার দুপাশে দুজন কিংবদন্তি উপস্থাপক আর আমি মাঝে বসে কথা বলছি, আমার নার্ভাসনেস জিল্লুর ভাই আপনি আবার বাড়িয়ে দিলেন। যাই হোক, আমি চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করতে। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে দুজনের কাছেই, এটাকে কি আমরা টকশোর ক্ষেত্রে, বা এটার মূল উদ্দেশ্য কি, এবং এটাকে কি আমরা সেই উদ্দেশ্যের একটি প্রথম সারির অথবা প্রথম মানে স্থান দখল করেছে বলতে পারি কিনা? নিঃসন্দেহে এটি প্রথম অনুষ্ঠান আপনি যেভাবে বলেছেন, বাট এর স্থানটা কি প্রথম কিনা? কে জবাব দেবে? দুজনই। না, এটা জবাব কিন্তু দর্শকরা জানে। এই যে রাত জেগে অনুষ্ঠান দেখছে, কোন অনুষ্ঠান এত বছর ধরে রাত্রি 1টার সময় কিংবা সকালবেলা 10টার সময় উঠে দেখে, তো দর্শকদের সঙ্গে সরাসরি যে জিল্লুরের সম্পৃক্ততা, সেটা কিন্তু প্রমাণ করে যে এই অনুষ্ঠানটা অনেক উপরের দিকে রয়েছে। 1 নম্বর কিনা কিংবা কতটুকু উপরে রয়েছে জিল্লুর ভালো বলতে পারে। মানে টেলিভিশনের অফ পিক আওয়ারের ধারণা, পিক আওয়ার অফ পিক আওয়ারের ধারণা কিন্তু তৃতীয় মাত্রায় ভেঙে দিয়েছে। কৃতিত্বটা অবশ্যই সাগর ভাইকে দিতে হবে, কারণ উনি আমাকে প্রথম যখন বলেন মূলত সকালবেলা করবার জন্য বলেছিলেন। সকালের অনুষ্ঠানে খুব একটা, তখন তো পিক আওয়ার বলতে 8টা থেকে 10টা 11টা পর্যন্ত। তো সকালটা আমরা পরে আসলে রাতে শুরু করি, পরে সকালে রিপিট। ওটা জিল্লুর বলতে ফেলেছে এবং সকালে যখন বলেছি জিল্লুরের চেহারাটা দেখার মতো, মানে এত বড় বড় গেস্ট আনবে আর সাগর ভাই বলতে রাত 1টা নিয়ে আমার সঙ্গে অনেক অসন্তোষ ছিল। একটা সময় রাত 1টা হয়তো 1:15 1:30টায় গেছে, সেটার ব্যাপারে একটা মনে একটা ব্যথা ছিল, নানা রকমের অনুযোগ। তো সাগর ভাইয়ের কনফিডেন্স বরাবরই ছিল, মানে আমার সাথে বলতে হবে যে বেশি, এবং আমার এই অনুযোগে উনিও হয়তো বিরক্ত হয়েছেন অনেক সময়। বাট অনুষ্ঠানকে কিন্তু কোনোভাবে, ইভেন আমরা প্রেস কনফারেন্স করেছি, আমার মনে আছে, আমি, সাগর ভাই, শাইখ সিরাজ প্রেস কনফারেন্স করে বলেছি যেটাকে আমরা হাফ অ্যান আওয়ার আগিয়ে আনবো, কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু আমরা আগিয়ে আনতে পারিনি। সো আমি হ্যাপি। এখন তো টেলিভিশনের 7টি টক শো হয়, সবগুলো টেলিভিশন চ্যানেলে, সবার শেষে কিন্তু তৃতীয় মাত্রা যায়। আর অবস্থান যদি আপনি বলেন, অবস্থান কাগজে কলমের হিসেবে যদি বলি, আমি বাংলাদেশে একটি ইংরেজি দৈনিক, একাধিক বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, পিআইবি, সবগুলো স্টাডিতে তৃতীয় মাত্রার অবস্থান হচ্ছে সবার উপরে। শুধু তৃতীয় মাত্রা না, তৃতীয় মাত্রার এই সেট বলেন, দর্শক নির্বাচন, অতিথি নির্বাচন বলেন, বিষয়বস্তু বলেন, উপস্থাপকের কথা নাই বা বললাম, সবকিছুতে শীর্ষে আছে। এবং ব্যবধানটা অনেক, মানে এমন
সবগুলো স্টাডিতে কিন্তু তৃতীয় মাত্রা ভিউয়ার শেয়ারিং হচ্ছে 50%-এর উপরে, 57, 58, 59 এরকম। আর বাকি সবাই কিন্তু বাকি সবগুলো অনুষ্ঠান মিলে কিন্তু বাকিটা শেয়ার করে। এবং তৃতীয় মাত্রার সঙ্গে অন্যের যা ডিফারেন্স সেটা হলো সেকেন্ড, যে কোন স্টাডিতে 11%, কোন স্টাডিতে 9%। এইটা কারা করেছে এটা আমিও জানতে চাই। পিআইবি করেছে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ করেছে একটি, এবং গবেষণাটা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে। ডেইলি স্টারের একটা স্টাডি আছে, ডেইলি স্টার ছাপাও হয়েছে আপনার, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির আছে, একাধিক স্টাডি আছে, তখন নানা স্টাডি। একটি স্টাডি আমি পেয়েছি, মানে আমি এর আগে হয়তো আমার বলা উচিত ছিল, কারণ রেফারেন্স হিসেবে বলে রাখা ভালো, কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে একটি স্টাডিতে তৃতীয় মাত্রার অবস্থানটা দ্বিতীয়, কিন্তু ওই স্টাডিটি যিনি করেছেন তিনি একটি টেলিভিশন টক শো উপস্থাপনা করেন, এবং তার অনুষ্ঠানটিকে তিনি উপরে রেখেছেন, প্রথমে রেখেছেন, এবং মাত্র 50 জনের মধ্যে সার্ভেটা করেছেন। এবং এই 50 জন ঢাকা শহরে প্রায় স্টাডিতে মেনশন করা আছে একটি অফিসেই মোটামুটি অধিকাংশ কাজ করেন। আমি ধরে নিয়েছি যে হয়তো ওই অফিসে যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন সেই প্রতিষ্ঠানে। হ্যাঁ, না গবেষক হিসেবে এটা তো আপনার একটা অবশ্যই এটা খুলে দিতে হতো, এটাকে আপনি কাউন্ট করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে আমরা আপনার বিভিন্ন রিপোর্ট এবং গবেষণা অনুযায়ী আমরা বলতে পারি যে অনুষ্ঠানটির র্যাঙ্কিং নাম্বার 1, এবং 2, 3, 4, 5-এর মধ্যে এখন পর্যন্ত ওনাদের গবেষণা অনুযায়ী তেমন কেউ নেই। এবং পরবর্তী আরেকটি বিবেচনাও আছে, সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত, নিরাপত্তার সঙ্গে যুক্ত, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু সবার আগে তৃতীয় মাত্রাকে বিবেচনা নেয়। তারা এগুলোকে রেকর্ড করেন, অ্যানালাইসিস করেন, বা ইভেন সর্বোচ্চ পর্যায়ে যখন নীতি নির্ধারণী বৈঠক হয় প্রতিদিনের, ধরেন গোয়েন্দা বিভাগের সদস্য সবাই মিলে আলোচনা যখন করেন, তৃতীয় মাত্রা কনসিডারেশনে থাকেন। বাংলাদেশে যত ফরেন মিশন কাজ করে, যতগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি কাজ করে, তারাও তৃতীয় মাত্রাকে সবার আগে বিবেচনা নেয়। শুধু তাই নয়, আমি এটি এর আগে উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেটিকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, তারা কিন্তু মার্কিন এমবাসি এখানে তৃতীয় মাত্রাকে মনিটর করে। স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আলাদাভাবে তৃতীয় মাত্রাকে মনিটর করে। রাত্রে যখন এটি অন এয়ার হয়, স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান একটি কমিউনিকেশন এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, তারা বাংলাদেশের 3 জন সাংবাদিককে দায়িত্ব দিয়েছে। ওই 3 সাংবাদিক প্রতি রাতে এটিকে ট্রান্সক্রিপ্ট করেন, ইংরেজি করেন, এবং রিপোর্টটা স্টেট ডিপার্টমেন্টে যায় সকালে রিপিট হওয়ার অনেক আগেই। এই যে এত গুরুত্ব পেয়েছে অনুষ্ঠানটি, এর পেছনের মূল শক্তি কি ফরিদুর রেজা সাগর? কেন এটার গুরুত্বটা পেল? গুরুত্ব পেল দর্শকরা এটা পছন্দ করেছে বলে। আর আরেকটা জিনিস যে আমি কিন্তু তখন দেখেছিলাম যে এই সময়টা একদম খালি আছে, রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ঢুকে টেলিভিশন দেখছে। 12টার সময় চ্যানেল আই প্রথম নিয়ে আসলো, প্রত্যেকদিন যে পত্রিকাটা বেরোয় সেই পত্রিকাটা আমরা রাত 12টার সময় মতিউর রহমান চৌধুরী সাহেব তার অনুষ্ঠান করে দেখে দেন সবাইকে। অসম্ভব জনপ্রিয় অনুষ্ঠান সেটা, যে সকালবেলা যে পত্রিকাটা কিনতে হচ্ছে 8 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, রাতের বেলা আমি এক নজরে সবগুলো পত্রিকা দেখে ফেলছি। সুতরাং টাইম বেড়ে গেল 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত। তৃতীয় মাত্রা যদি আমি 1টার সময় নিয়ে আসতাম যখন আমরা, এখন টেলিভিশনের অনুষ্ঠান শুধু চ্যানেল আইতে নয়, অনেক চ্যানেল দেখবেন রাতের বেলা গান শুরু হচ্ছে রাত 12টায়, চলছে রাত 2-3। দর্শক তৈরি হয়ে গেছে। এবং আমরা বলি মধ্যপ্রাচ্যের দর্শক, কিন্তু বাংলাদেশেও যদি আমরা হসপিটালে যাই, বিভিন্ন বাড়িতে দেখি রাত জেগে দেখছে, আমরা দেখবো যে টেলিভিশনকে তো আমরা বলি বন্ধুর মতো, সেই বন্ধুটা কিন্তু এখন রাত 2-3 পর্যন্ত আপনার সঙ্গ দিচ্ছে। এবং তৃতীয় মাত্রা এটা প্রথম শুরু করেছে। এবং আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, মানে অন্যান্য দেশে কিন্তু আপনি আমেরিকায় বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, খুব সুইটেবল টাইমে তারা দেখে এবং রিলিজিয়াসলি দেখে প্রবাসে যারা বাঙালিরা থাকেন। আমার ধারণা যে 90% অধিক হবে প্রবাসী দর্শকরা তৃতীয় মাত্রা। প্রবাসীদের মধ্যে তো কোনো গবেষণা এখনো হয়নি সম্ভবত। হ্যাঁ, আমরা একটা এরকম গবেষণার প্ল্যান করতেও পারি নিজেদের, সেরকম না যে আমরাই আমাদেরটা। আমি আরেকটা জিনিস একটু বলি, জিল্লুর যেমন যদি অনেক সময় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, রাত 1টায় কিন্তু জিল্লুর সরাসরি অনুষ্ঠান করে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন, সরাসরি অনুষ্ঠানের কথা। তো জিল্লুরের কাছে এবং আপনার কাছে, দুজনের কাছে আমার প্রশ্ন, আসলে সাধারণত দুপাশে 2 দলের লোক বসেন, আজকে আমরা একই দলের লোক বসেছি এবং আমরা সবাই বাংলাদেশের উন্নয়নের দলে কাজ করি, যে কারণে আমি দেখতে কার কাছে প্রশ্নটা ছুড়বো, কে ঠিক মতো উত্তর দিতে পারবেন, দুজনেই পারবেন আসলে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি বললেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এটা কেন আমরা আসলে সত্যিকার সরাসরি সম্প্রচার করতে পারছি না? মানে আমি বলতে চাচ্ছি, ধরেন যখন একটু এডিট করা হয়, আমরা পারছি না, এই কথা একেবারেই ঠিক না। আমরা চাইলে পারি, কিন্তু অপ্রয়োজনীয় মনে হয়। আমি অধিকাংশ টেলিভিশন চ্যানেলে রাত 11টা 12টায় শো করে সরাসরি।
আমার কাছে মনে হয় যে এগুলো অতিথিদের একটা কষ্ট দেয়া, নিজেরাও কষ্ট নেয়া অপ্রয়োজনীয়, যারা প্রচুর আপনি কি এনগেজমেন্ট sure আছে নাকি আপনি এই কারণে এতে কোনো safeguard ধরছেন আপনারা? safeguard না, এই কারণে আমি বলছি, ব্যাখ্যাটা দিচ্ছি যে বিষয় নিয়ে আমি রাত 1টায় আলোচনা করি, রাত 11টায় কিন্তু ওই একই বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান আলোচনা হয়। কারণ বাংলাদেশে সাধারণত 8টা-9টার পরে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে না যেটি একটি জাতীয় টেলিভিশনে আলোচনা করা যায়। আর যদি ঘটে, যেমন হোলি আর্টিজানের ঘটনা ঘটেছে, আমি কিন্তু রেকর্ড করে গেছি অনুষ্ঠান, কিন্তু ওই দিন ওই অনুষ্ঠান বাদ দিয়ে কিন্তু এসে লাইভ রেকর্ড প্রচার করেছে, অনুষ্ঠান করেছে। সো প্রয়োজন বললে আমরা করতে পারি, অপ্রয়োজনীয় প্রতিদিন করবার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে আপনার মনে তো হয় এটা মনে হয় না যে লাইভ যদি হয় তাহলে অনেক এডিটেড না, যে এই অনুভূতিটা দর্শকদেরকে তৃতীয় দেয়া হয়। মাত্রা কিন্তু আমি বলি যে রেকর্ডেড অ্যাজ লাইভ, কারণ আমরা কোনো কিছু টেকনিক্যাল এডিটিং ছাড়া কিছু করি না। কারণ সেটি যদি করতাম তাহলে এত অতিথি আমরা ঠিকমতো পেতাম না, কারণ প্রতিদিনই অভিযোগ শুনতে হতো আমার ওই কথা, ওই শব্দ, ওই বাক্য কেটে ফেলা হয়েছে। মিনি পার্লামেন্ট হিসেবে এটাকে আমরা বলতে পারি কিনা, এটার উত্তর জিল্লুর দেওয়া উচিত। এবং কেন বলবো, একটু ডেসক্রাইব করলে ভালো হয়। কারণ আমি টেলিভিশন অনুষ্ঠান বুঝি, পার্লামেন্ট কিনা জিল্লুর বলুক। মিনি পার্লামেন্ট আমরা না বলাটাই শোভন, আমরা কখনো বলিনি আসলে, এটি অন্যরা বলেছে। আমাদের যখন তৃতীয় মাত্রা সাগর ভাই প্রথম এই অনুষ্ঠানটি আসলে ওনার মাথায় আসে এবং উনি আমাকে করতে বলেন, তখন আমাদের সংসদ আসলে সেই অর্থে একটা কার্যকর ভূমিকা রাখছিল না, অপোজিশন সংসদের বাইরে। সো মানুষ প্রথম বাংলাদেশে দেখতে শুরু করলো যে সংসদ সদস্যরা সংসদ ভবনে যাচ্ছে না, এখানে কথা বলছে। যেহেতু সংসদ সদস্যরা প্রায় সবাই আসছেন, সেহেতু মানুষ এটাকে পার্লামেন্ট হিসেবে বিবেচনা করলো। আমি শুরুর দিকে একটা উদাহরণ দিই আপনাকে। এমন অতিথিও আমার অনুষ্ঠানে এসেছেন যিনি একজন 6বার সংসদ সদস্য, 6 টার্ম মিনস 30 ইয়ার্স, আর একজন 4 টার্ম। আপনি যদি ধরেন 30, হয়তো কোনো সংসদের আয়ু কম ছিল 20 ইয়ার্স। তারা প্রথম পরিচিত হয়েছে তৃতীয় মাত্রায় এসে। আপনি একই ঘরে একই ভবনে 30 বছর বা 25 বছর থাকবার পরে তারা একজন আরেকজনকে চিনতেন না। বিশাল কন্ট্রিবিউশন। আপনার কাছে যাচ্ছি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে জনপ্রিয়তার কথা। আমি একটু অন্যভাবে আরেকবার জিজ্ঞেস করতে চাই, দর্শক জনপ্রিয়তা আছে বলেই, কারণ দর্শকরা একটু আগে বলেছে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানকে গড়ে তুলেছে। আমরা তো শুধুমাত্র পর্দার এপাশে, তারা আমাদেরকে গ্রহণ না করলে তৃতীয় মাত্রা এখানে আজ আসে না। সুতরাং তৃতীয় মাত্রার সকল গুণের প্রশংসার আপনারা ভাগিদার। আপনার কাছে প্রশ্ন যে এটা তো হলো দর্শক জনপ্রিয়তা, আমি বলছি যে ডিসিশন মেকিং প্রসেসে যারা আছেন তারা কেন গুরুত্বের সঙ্গে এই অনুষ্ঠানটি দেখছেন? একটু আগে উনি বলছিলেন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে এভরিওয়ান এটাকে ওয়াচ করেন, এটা কেন? কারণ এখানে প্রথম একটা জিনিস, যে অনুষ্ঠানে টেলিভিশনে আমার ধারণা বাংলাদেশে এতগুলো চ্যানেল রয়েছে, কোনো চ্যানেলে 55 মিনিট কিংবা 1 ঘন্টা একসাথে কথা বলছে এইরকম কোনো অনুষ্ঠান প্রচার হয় না, বিরতিহীন। সেই কথাটাই আর কি, যে 1 ঘন্টা এক নাগাড়ে তারা কথা বলছেন এবং যুক্তিযুক্ত কথা বলছেন, প্রচুর বই নিয়ে আসেন, প্রচুর নোট নিয়ে আসেন, তার তৈরি হয়ে আসেন যে কি কথা বলবেন। ফলে এখানে যারা কথা বলেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কথা বলেন। এবং অনেক চ্যানেলে আছে যেটা, বা অনেক জায়গায় আমরা দেখি যে দুই পক্ষ প্রচন্ড মারামারি লেগে গেছে, কথা বলছেন না। এখানে কিন্তু সবাই যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেন, ফলে দর্শকরা কিন্তু মনে করে যে এখানে যারা কথা বলছেন তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে এই ব্যাপারে এখন আমি একটা কথা বলতে, যেটা আমার অভিযোগ জিল্লুর রহমানের প্রতি, যে ওর যত আত্মবিশ্বাস বাড়ছে তত এই অংশগ্রহণকারী ভিআইপিদের সংখ্যা কমছে। এখন জিল্লুর মনে করছে যে এই অনুষ্ঠানে যদি কেউ আসে তাকে সে ভিআইপি করে তুলবে, কিন্তু মূলত যাদেরকে আমরা মনে করি, যাদের কথা শুনতে চাই, তাদের সংখ্যা কিন্তু আমি যত দেখে মনে হয় যেন কমে এসেছে। নতুন না, অনেক পুরনো অভিযোগ, অনুযোগই বলা যেতে পারে, অভিযোগ যেভাবেই বলি না কেন। সাগর ভাই সবসময় অনুষ্ঠানটার মধ্যে একটা টান উত্তেজনা রাখতে চান। আমি চেষ্টা সেটি করিও, কিন্তু আবার যেহেতু আমার এর সঙ্গে একটা ইনভলভমেন্ট আছে, আমারও এক ধরনের বিবেচনা কাজ করে। এবং সাগর ভাইয়ের ইচ্ছে অনুষ্ঠানটা সবার উপরে থাক, চ্যানেলটা সবার উপরে থাক। এই জায়গায় আমি কোনোভাবেই ওনার আকাঙ্ক্ষাকে ছোট করা বা ওনার এই আকাঙ্ক্ষা পূরণ না হোক, এটা আমি কখনো চাইবো না। এর জন্য আমাকে এখানে থাকতে হবে, আমি যদি নাও থাকি সরিয়েও নিতে রাজি আছি। এই যে যেটা হচ্ছে যে তৈরি করাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যেমন আমি তৈরি হয়েছি, আমার হয়তো জার্নালিজমের অন্য ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু টেলিভিশন পর্দার মুখটা কিন্তু আমাকে সাগর ভাই তৈরি করেছেন।
তো এর কৃতিত্ব কি সাগর ভাই নেবেন কিনা না আমি না, জানি সেই না। এখন নিতে তো সেই হবে, আমি বলছি। আত্মবিশ্বাসে এখন তুমি যদি মনে করো আত্মবিশ্বাসে যে যেটা আমি হয়েছে যে আমি দীর্ঘকাল ধরে লক্ষ্য করছি সেই প্রথম থেকে কোনো অবস্থাতেই তৃতীয় মাত্রা দ্বিতীয় অবস্থানে যাবার এখন পর্যন্ত আমার আত্মবিশ্বাসের অনেকগুলো কারণ আছে, কারণ এর জন্য সাগর ভাইয়ের অবদান আছে। যেমন ধরেন, উনি আমাকে প্রথম টানা 50 দিন আমি আগে বলেছি রিপিট করো না, তারপরে 100 দিন, এরপর আর বলতে হয়নি, রিপিট করতে হয়নি একটা অনুষ্ঠান। মানে যে 5095 পর্ব করলাম, এক ধরনের ডেডিকেশন তো অবশ্যই আছে। অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে আমার কোনো পার্টি অ্যাফিলিয়েশন নাই, উনি আমাকে নিরপেক্ষ থাকার জন্য বলেছেন। আমাকে বরাবর, আমি যে কম কথা বলি সেখানে ওনারও অবদান আছে বা ভূমিকা আছে, যেটা বলি যে কথা কম বলবা, ডানে হেলবা কম, বায়ে হেলবা কম, যেন অন্য কারো দিকে তাহলে ঝুঁকে তো না হাতে পড়া কলমে হয়। আপনাকে মানে অনেক শেখানো হয়েছে। অনেক রকমের পরামর্শ ছিল, জি। তো যেগুলো। আর সময়টা এখন এরকম যে ওই ভিআইপি বলতে যাদেরকে আমরা চিনতাম, তাদের সংখ্যা দিনে দিনে কমছে, নতুন তারকা তৈরি হচ্ছে, তারকা তৈরিতেও আমাদের একটা ভূমিকা আছে। অনেকে কথা বলতে চান না, নট নেসেসারি যে বিরোধী দল সরকার কথা বলতে দেন এরকম না, সরকারি দলেরও অনেকে কথা বলতে চান না। আমি এখানে কথা বলতে চাই, সেটা হলো যখন প্রথম অনুষ্ঠান করে জিল্লুর, প্রথম বছর জিল্লুর আমাকে বলেছে আপনি অপেক্ষা করেন, আমি 300 জন সংসদ সদস্যকে আগে আমার অনুষ্ঠানে আনি, তারপর আমি আপনার সাথে কথা বলবো। সেখানে 300 জন সংসদে আনতে পারে একটা চেষ্টা ছিল। এখন 300 জন হলেও না হলে সবাই এসছে না, এখন নেই। কারণ হলো এই মুহূর্তে আমরা চিকনগুনি নিয়ে কথা বলছি, জি, 2 মেয়রের কোনো মেয়র কি তোমার অনুষ্ঠানে এসছে? না, 2 মেয়রের কোনো মেয়র আমার অনুষ্ঠানে আসেনি, কিন্তু 2 মেয়রের কোনো মেয়র কি অন্য কোনো অনুষ্ঠানে গেছে? তাও না, কারণ এক মেয়র নিজেই চিকনগুনিয়া আক্রান্ত ছিলেন, মাত্র সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু আমি খুব সহজ করে এটা বলছি, এটা হয়তো আরো এখন অনেকে, মানে এটা পরিবেশটাই এরকম হয়েছে, এখন অনেকে কথা বলতে চান না, কথা বলতে চান না, সরকারি দলের অনেকেও কথা বলতে চান না, তো সেই কারণে অনেক সময় অনেকে আসতে চান না। আপনি অ্যাপ্রোচ করেছেন কিনা এটা প্রথম যেটা হয় না, অ্যাপ্রোচ আমি করি না তা না, অ্যাপ্রোচ করি। তবে আমার কাছে মনে হচ্ছে যে তৃতীয় মাত্রা পপুলারিটির জন্য সবসময় এখানে আমার 2-1 জনের নাম বলতেই হয়। যেমন অনেকে রিকোয়েস্ট করলে, অনেকে যদি 1বার 2বার 3বার না বললো, আমি তাকে আর ডাকি না। আমার কোনো ভাব হয়েছে তা না। যেমন দেবপ্রিয় ভট্টাচার্য আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রা এটি কখনো দরকার নেই, যত গুরুত্বপূর্ণ হোক না কেন, তাকে আপনি 2 দিন অ্যাপ্রোচ করলেন, আসতে চাইলো না, তাতে তৃতীয় মাত্রা কোনোদিন মানে তার দর্শক হারাবে না। না, কিন্তু একজন উপস্থাপক বা পরিচালক আমাদের টেলিভিশনে যারা কাজ করি, এটা হবে না। টেলিভিশনে যারা কাজ করি, আমি ডাকি না, টেলিভিশনে যারা কাজ করি আমাদের অভিমান বা রাগ বলে না, আমরা অভিমান যে আসলে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হবে, তার কাছে কিন্তু আমাদের যেতে হবে না। অভিমান করছি না সাগর ভাই, এটা অভিমানের প্রশ্ন না। আর সমৃদ্ধ হওয়াটা যেটা আপনি বলছেন, সবসময় তারকারা মানে অনুষ্ঠানটা কথার, আসলে আমি মনে করি যে ভালো কথা বলা, যুক্তি, তথ্য, উপাত্ত, নানান কিছু মানুষ শুনতে কিন্তু চায়, আমাকে তো বসতে হবে। আমি যখন একজন পরিচিত মুখ দেখি তখন আমি বসি, আর আমাকে যদি 15 মিনিট পর বুঝতে হয় বাহ ভালোই তো বলছে, তাহলে 15 মিনিটের কিন্তু অনেক দর্শক চলে যায়। এটা টেলিভিশন। আমার মনে হয় যে আপনার এই কথা আমি অ্যাড করতে পারি যে আপনি একবার গত একটা অনুষ্ঠানে বলেছেন যে নির্দিষ্ট একজন মন্ত্রীর কথা বলেছেন যে তিনি আসেননি, এবং আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছে তাহলে কি আমাদের অনুষ্ঠানের একটা ক্রেডিবিলিটি আমরা তৈরি করতে পারিনি? কারণ যদি এটাই হয় সেই প্ল্যাটফর্ম এবং কাঙ্ক্ষিত অথবা এই রাজনীতি বিষয়ক কথা অনুষ্ঠানে তাহলে উনি কেন আসবেন না? অথবা আপনি যেটা বললেন 3বার উনি মানাও যদি করেন, কিন্তু এখানে যদি আমার দর্শক যারা টেলিভিশনে আছে তারা যদি তাকে পাওয়ার, তাদের রাইট থাকে বা শুনতে হবে ওই কথাটা। চিকনগুনিয়ার কথা বলেন, আমি ঈদে একবার কথা বলেছি, সড়ক যোগাযোগের বিষয়ে কথা বলেছি। আজকে যদি চিকনগুনিয়া নিয়ে এখানে মেয়র মহোদয় আসেন এবং কথা বলেন, তিনি বুঝতে পারবেন যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে তিনি তার কথাগুলো দর্শকদের পৌঁছে দিচ্ছেন। তারও কিন্তু একটা আগ্রহ তৈরি হতে হবে, না হলে আমরা শুধু বলবো যে আমাদের অনুষ্ঠান শ্রেষ্ঠ, হবে না। না, সেটা যে আগ্রহ নেই, বা আপনি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলছেন, তারা যে নিজেরা ফোন করে বলেন না যে এখন আমি আসতে চাই বা কথা বলতে চাই, সেটি আছে। তো পৃথিবীতে অনেক অনুষ্ঠান আছে, অনেক উপস্থাপক আছে যাদের সঙ্গে অনেকে, যেমন আপনি একজন মন্ত্রীর কথা উল্লেখ করলেন, এই মন্ত্রী আমাকে বলেছেন, আমার সঙ্গে তার সম্পর্ক ভালো, যে তুমি আমাকে যে কোনো অনুষ্ঠানে বলো আমি যাবো, আমি তৃতীয় মাত্রায় যাবো না। ওনার একটা তৃতীয় মাত্রা ভীতি আছে, কেন আছে আমি জানি না। আমি যথেষ্ট কমফোর্ট দেওয়ার চেষ্টা করি আমার অতিথিদের, কিন্তু ওনার কাছে মনে হয় যে তৃতীয় মাত্রা, এটা অনেকের মধ্যে অনেকের ধারণা আছে। অনেকে মনে করেন হয়তো তিনি জানেনই না, কোনোদিন যাচাই বাছাই করার চেষ্টা করেন নাই, নিজেই ধারণা করছেন যে হয়তো তার নেত্রী তৃতীয় মাত্রাকে খুব পছন্দ করে না। একেবারেই ভুল ধারণা, একেবারেই ভুল ধারণা। বরং আপনার একটা ইন্টারভিউতে আমরা পড়েছি আনন্দ আলোতে যে সেটা বরং আপনি সেখানে সাপোর্ট পেয়েছেন,
আপনি আপনার ইন্টারভিউতে অবশ্যই। ডিটেইল বলেছেন সাপোর্ট পেয়েছেন। এবার আমি একটু আসি যে আসলে যে কোনো অনুষ্ঠানে একটা টার্গেট থাকে। আমরা তৃতীয় মাত্রা কেন করেছি এবং আমাদের মূল টার্গেট কি ছিল, সেই টার্গেট কি অ্যাচিভ হয়েছে কিনা? এটা তো আমার মনে হয় যে মানে এমন একটা প্রশ্ন যেটার উত্তর আসলে আপনার দেওয়া উচিত। আমি বলবো যে তাহলে আমাকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন করতে হবে। যেমন এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন আমাদের যে সংবিধান আমরা 1 বছরের মধ্যে পেয়েছি তার মধ্যে 4টি বিষয়ে বলা ছিল যে মূল ভিত্তি আমাদের, এবং সেগুলো আপনারা সকলেই জানেন যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে এই যে জাতীয়তাবাদ, এটাকে এক বিন্দুতে আনার ক্ষেত্রে তৃতীয় মাত্রার ভূমিকা কি ছিল? এখনো যেমন রাজনৈতিক দল আলাদা চিন্তা দুজনের, সেই সঙ্গে সঙ্গে আমরা যদি জাতীয় কোনো বিষয়ে একসাথে ঐক্যমত পোষণ করতে চাই সেখানেও আমরা অনেক দ্বিধাবিভক্ত। ঠিক আছে, এটা তো আপনার একার কাজ না, কিন্তু তৃতীয় মাত্রার এই যে আমাদের সংবিধানের 4টি ভিত্তির একটি ভিত্তি জাতীয়তাবাদ, সেখানে তার কন্ট্রিবিউশন কি? এরপরে আমার মনে হয় বাকি 3টি বিষয় আমরা আলোচনা করতে পারি। এই ব্যাপারে যদি একটু জিল্লুর আপনি বলেন। প্রথমত হচ্ছে যে সংবিধানের এই 4 মূলনীতির বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালতও কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারে না, মানে সিদ্ধান্ত দিয়েছে মানে কোথাও সেই মূল জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনি কি চেষ্টা করেছেন এটার বিষয়ে, যেমন বা কি কি চেষ্টা আপনি জাতীয়তাবাদের প্রশ্ন বললেন, জাতীয়তাবাদ নিয়ে বাঙালি না বাংলাদেশ, এটি নিয়ে তৃতীয় মাত্রায় বহু বিতর্ক হচ্ছে। একটা সময় এটি নিয়ে ঝগড়া শুরু হতো, আজকে কিন্তু সেই বিতর্ক নেই, কেউই করছেন না, মানে এটি আর তাদের সামনে ইস্যু নেই। তো আমি মনে করি যে ওই বিতর্ক কিন্তু ওই ইস্যুকে চেষ্টা করেছে অ্যাড্রেস করতে। আমি যদি সমাজতন্ত্রের জায়গায় আসি, যে আমাদের যেই টার্গেট আমরা করেছিলাম যে সমাজতন্ত্র হলে বটম আপ হবে এবং আমাদের ভূমিহীন লোক থাকবে না, এখনো ভূমিহীনের সংখ্যা অনেক, এবং দেখা যাচ্ছে কেউ কেউ 100,000 কোটি টাকার ঋণ খেলাপি করছে, 500 কোটি টাকার আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে, অথচ আমার ওইদিকে আবার কিন্তু দারিদ্র সীমার নিচে অনেক মানুষ বসবাস করছে। এই জায়গাটাকে যে সমতা আনবার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কি কি করেছে তৃতীয় মাত্রা? সমাজতন্ত্রের কথা বলে সমাজতন্ত্রের ধারণাটাই আসলে পৃথিবী থেকে তাত্ত্বিকভাবে এখন একটু অনেক দূরে সরে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু আপনি যদি বৈষম্যের কথা বলেন, অসাম্যের কথা বলেন, সেটি নিয়ে তৃতীয় মাত্রায় গতকালকের অনুষ্ঠানে আমরা কথা বলেছি, প্রচুর সময় ব্যয় করেছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত উঠছে তৃতীয় মাত্রায়। এবং আপনি যদি সমাজতন্ত্রের যারা মানে অনুসারী বাংলাদেশে, তারাও বাংলাদেশের অন্য গণমাধ্যমে যতটা না সুযোগ পান তার চেয়ে বেশি কিন্তু তৃতীয় মাত্রায় তাদের সুযোগ আমরা করে দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, তাদের কথা শুনেছি, এবং তার সুফল কিন্তু তারা পেয়েছেনও। তাদের অনেকেই কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, সরকারের মন্ত্রী সবাই গেছেন, কারো দলও নেই, কারো এমনও আছেন যারা নির্বাচনে দ্বারা হয়তো তাদের জামানত বাজেয়াপ্ত হবে, কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একটা জায়গা করে নিয়েছেন, এবং তারা তাদের কথাগুলো হয়তো বলবার মানে আমাদের যদি বলি এই তৃতীয় মাত্রার মালিককে, আমি শুরুতেই বললাম যে আমাদের দর্শকরা, এবং আপনারা দুজন কেউই তাতে আপত্তি জানাননি যে আসলে একজন দর্শক যদি বিন্দু বিন্দু ভালোবাসা ইনপুট না দেয় তাহলে তৃতীয় মাত্রা হবে না। তাহলে একইভাবে আমাদের সংবিধান বলা আছে যে আমাদের দেশের মালিক হচ্ছে আমাদের কৃষক, শ্রমিক, জনগণ, আমরা আর কি। তাহলে সেই জনগণের প্রতিনিধি, আর্টিকেল 7, এক্স্যাক্টলি, সেই জনগণের প্রতিনিধি যারা এখানে আসেন তারা কি সত্যিকার জনগণের প্রতিনিধি কিনা, অথবা সংরক্ষিত আসনের মানুষদেরকে বেশি দেখা যায় কিনা, ওনার সেই যে আপনি ওনার কথা রেশ ধরে আমি বলছি, তাদেরকে বেশি দেখা যায় কিনা আপনার কমফর্ট জোনের কারণে, অথবা জনতার সামনে আপনি কখনো এমন একটা বড়, ধরেন আপনার 64 জেলায় 64টা প্রোগ্রাম হচ্ছে, সামনে জনগণ আছে, দুপাশে আপনার দুজন আছে, ওনাদের প্রশ্নগুলো ওনারা উত্তর দিচ্ছে, অথবা এই জনগণ আপনাকে প্রশ্ন করেছে, আপনি তাদের উত্তর দিয়েছেন, অথবা আপনার এখানে একজন আমার শ্রমিক ভাই, একজন রিক্সা চালক ভাই এসেছেন, এমন তো কখনো আমরা দেখিনি। তাহলে এই ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশনটা আমি আসলে আগে যখন আমি কথা বলছিলাম আপনার সঙ্গে সাগর ভাই কথার প্রেক্ষিতে, তখন কিন্তু বলতে চেয়েছিলাম যে রিক্সা চালক ভাই এবং আমার শ্রমিক ভাই, আপনি সাগর ভাইকে দেখলেন একটু আগে, বললেন যে তারকা ভিআইপি, সো ওই ভিআইপি কনসেপ্টের সঙ্গে আপনিও দেখবেন না, কিন্তু আপনি যদি জনপ্রতিনিধি বলেন, শ্রমিকের প্রতিনিধি কথা বলে কিনা, অবশ্যই শ্রমিকের প্রতিনিধি কথা বলেন, শ্রমিক নেতারা এখানে এসে কথা বলেন, কৃষক নেতারা এখানে এসে কথা বলেছেন। জনপ্রতিনিধি কারা? জনপ্রতিনিধি হচ্ছে পার্লামেন্ট মেম্বাররা, তারা এখানে আসে। এখানে কিন্তু জিল্লুর একটা মান তৈরি করেছে, তার নিচে জিল্লুর কখনো কিন্তু যায় না। আপনি যখন বলছেন যে মানে অ্যাটলিস্ট এখানে বসার জন্য, প্রশ্ন করার জন্য কিন্তু সবার কাছে যায়, পরোক্ষভাবে আপনি একটু ইঙ্গিত করেছেন যে সংরক্ষিত আসনে যারা, তাদেরকে বেশি ডাকা হয়। একেবারেই ভুল ধারণা এটা। মানে আপনি তৃতীয় মাত্রা একটি অনুষ্ঠান, বাংলাদেশে সম্ভবত একটি অনুষ্ঠান, একটি চ্যানেলও পাবেন না তৃতীয় মাত্রা সম্পর্কে যে কোনো রকমের তথ্য। আমার কোন অতিথি ছুটির দিনে এসেছেন, সেদিন হরতাল ছিল কিনা, কতক্ষণ কথা বলেছেন, আমি যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমাকে সময় দিলে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই।
পার্লামেন্ট মেম্বাররা বাংলাদেশে অন্য কোনো টেলিভিশন চ্যানেলে, এই এখন যারা সিটিং পার্লামেন্ট মেম্বার, এত সংখ্যক পার্লামেন্ট মেম্বার আর কোনো অনুষ্ঠানে যাননি। আপনি বাংলাদেশের যে কোনো টেলিভিশন চ্যানেল, আমি মনিটর করি, আমার টিম মনিটর করে, প্রত্যেকটা শোয়ের আপনি দেখবেন 7 দিন, এক সপ্তাহে এক অতিথিকে আপনি সপ্তাহে 3 দিন 4 দিনও দেখতে পাবেন। 20 থেকে 25 জনের বেশি অতিথিকে কোনো শোতে, খুব কম শো আছে যেখানে আপনি দেখতে পাবেন। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে করছি আপনাকে, আপনি যাকে So, সিলেকশন আমি দিচ্ছেন, মনে করি যে যথেষ্ট পরিমাণে প্রতিনিধিত্ব, সীমাবদ্ধতা আছে, অবশ্যই দুর্বলতা আছে, কিন্তু যথেষ্ট পরিমাণে প্রতিনিধিত্বশীল একটি অনুষ্ঠান। আপনি এখানে শ্রেণী পেশা, জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী, খেলোয়াড়, শিল্পী, সাহিত্যিক, হেন কোনো মানুষ নিয়ে যায়। প্রবাসে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। বিদেশিদের, এত সংখ্যক বিদেশি কোনো অনুষ্ঠানে বা একটা বাংলা ভাষী অনুষ্ঠানে আমার মনে হয় সাহস করে কেউ আছে। পুরো অনুষ্ঠানও ইংরেজিতে করেছি আমরা, করতে হয়েছে। ধরেন একটা দেশের, আমাদের টার্গেটের কথা আমরা যা বুঝলাম যে আমাদের রাজনীতিকে, আমি আজকে যিনি প্রধানমন্ত্রী মজা করতে করতে আমি বলেছি যে আপনার ক্যাবিনেটে আমার 27 জন আছে। মানে আমার তৃতীয় মাত্রায় অংশ নেওয়া, যাদের মাধ্যমে যারা জাতির কাছে পরিচিত হয়েছে, উনি যখন 2009-এ সরকার গঠন করেন, 27 জন যারা তৃতীয় মাত্রার মাধ্যমে জাতীয়ভাবে পরিচিতি অর্জন। তাহলে তো তৃতীয় মাত্রার এই চেয়ারটা পরিচিত করবার জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ চেয়ার, এবং সেই চেয়ারে যদিও কাউকে পরিচিত করা আমাদের দায়িত্ব না, তবু আমি বলছি আর কি, ধরেন এটার একটা ইম্প্যাক্ট আছে। তো সেই ইম্প্যাক্টে আপনি কখনো ভেবেছেন কিনা আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ, যেমন ধরেন শিশু বিয়ে হচ্ছে, শিশু শ্রম এখনো আছে, এমনি অনেক জায়গা আছে যেখানে বাংলাদেশ সবচাইতে পশ্চাৎপদ, তো সেই জায়গায় আপনি কখনো অ্যাড্রেস করেছেন কিনা? কারণ সেটা তো রাজনীতির সাথে একেবারেই সরাসরি সম্পৃক্ত। সেই সব বিষয় নিয়ে আমি কথা বলেছি, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটি অনুষ্ঠানের পক্ষে তাহলে তো একটি টেলিভিশন চ্যানেলে এত অনুষ্ঠান হতো না, চ্যানেলে তো আরো টক শো হয়। আমি বোঝাই একটা জিনিস ভুল করছেন, সেটা তৃতীয় মাত্রায় কিন্তু প্রত্যেক দিন যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটারই প্রতিফলন ঘটে রাতের বেলা। তাই কি? কারণ আজকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই তাই, 80% ক্ষেত্রেই তাই। মাঝে মাঝে আমরা ইস্যু ধরেও আলোচনা করি, কিন্তু শুক্রবার দিন খুব একটা ঘটনা ঘটে না, তখন আমাদের অন্য একটা ইস্যু। মোস্টলি ধরেন যেমন বাল্য বিবাহ, শিশু বিয়ে, বা এই যে কিশোরীদের স্বাস্থ্য বিষয় নিয়ে, ফর এক্সাম্পল আপনি এখানে একটা অনুষ্ঠান করছেন চ্যানেল আইতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়। আমি মনে করি যে ওই বিষয় নিয়ে আমি অ্যাড্রেস না করলেও চলবে, বরং তৃতীয় মাত্রাটাকে যেটা আমরা রেখেছি যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়, যদি এটা কিন্তু চ্যানেলের নীতিমালার মধ্যে আমাদের কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, প্রকৃতি অনুষ্ঠান হচ্ছে, রান্না নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আপনি যে অনুষ্ঠানটা করছেন কিশোরী সুস্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ফলে একটা অনুষ্ঠান থেকে কিন্তু আরেকটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছে না। আর আমরা তো সবই করছি দর্শকদের জন্য, কাদের জন্য? দেশের জন্য। Yes, soon I will be looking for an impact. যে এতগুলো দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আজকে ফরিদুর রেজা সাগরের জন্ম হয়েছে, আদারওয়াইজ হয়তো পাকিস্তানি ভাষায় কেউ আমাদেরকে লিড করতো, আমরা হয়তো খুব জুনিয়র লেভেলে কোনো রকমের সার্ভাইভ করতাম। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আজকে আমাদের নাম হতো যে আমরা যে দেশপ্রেম থেকে যুদ্ধ করেছি, আমাদের নাম হতো আমরাই দেশদ্রোহী। সুতরাং এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে কারণে একটি চ্যানেল হয়েছে, এবং সেখানে আমরা লাল সবুজ লোগো দিয়েছি। এই লাল সবুজ লোগো জন্ম দিয়েছে আমার মতো একটা ছোট্ট মানুষকে, আজকে এখানে কথা বলার সুযোগ দিয়েছে। আপনার জিল্লুর রহমান আপনাকে তৈরি করেছে। আপনাকে বাংলাদেশ 5000 পর্বে কত ঘন্টা করে আমাদের অন এয়ার হয়? 1 ঘন্টা প্লাস। আচ্ছা, এই 1 ঘন্টা করে সময় আপনাকে দিয়েছে, এটার আপনি ফিডব্যাক কি দিয়েছেন? মানে আমি বলতে চাচ্ছি, রাজনীতিতে সুবাতাস এনেছেন, অথবা আপনি গবেষণা করেছেন, অথবা আপনি চেঞ্জ মেক করেছেন। তা না হলে এত জোড়া চোখ কেন আপনাকে সময় দেবে, কেন আপনাকে ভালোবাসবে? মানে আপনার কন্ট্রিবিউশনটা কি? অনুষ্ঠানের কন্ট্রিবিউশন কি এই 4টি বিষয়: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষতা। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে মানুষ সচেতন হয়েছে। সবচাইতে বড় কন্ট্রিবিউশনের একটা নমুনা, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল মনে করেছে যে এই অনুষ্ঠানটি খুবই প্রয়োজন, আমরা করব, এবং তারা করছেন। এটি বড় একটা জিনিস। শেষ করো তুমি। নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক রকমের ভূমিকা রেখেছে। কোন সরকার কোন নীতি নিয়েছে, সেটিকে বদল করেছে। এমনকি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বা নেত্রী, সহজ করে মানে আমি একটু রাখলাম,
তার পোশাক পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। আচ্ছা। তৃতীয় মাত্রা আমরা সমালোচনা করেছি, পরের দিন দেখা গেছে তার পোশাক, তিনি দুর্গত মানুষের কাছে গেছেন, ওই পোশাক তার পরা উচিত ছিল কিনা সেগুলো নিয়ে আলোচনা, পরের দিন থেকে তার পোশাকও পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তাহলে তো আমার মনে হয় যে তৃতীয় মাত্রার এবারে 5000 পর্বের পরে এসে আরো কিছু পরিবর্তন আমরা চাই, কারণ এই অনুষ্ঠান যদি এই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে মানুষের মাঝে, তাহলে আমার শ্রমিক ভাই যখন মারা যাবে তখন তার কেন আপনার আইনের মধ্যে বলা থাকবে শুধু 1 লাখ টাকা পাবে? এটা পরিবর্তন করতে হলে এই চেয়ারে বসেই বলতে হবে। ব্রাউনি একটা কথা বোঝার চেষ্টা করেন, তৃতীয় মাত্রা একটা প্ল্যাটফর্ম মাত্র, জি, একটা কমলাপুর স্টেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক জি বিমানবন্দর, জি জি, ঠিক আছে? তৃতীয় মাত্রা এইরকম একটা জায়গা, এখানে অনেকে আসছে, তারা কে কি করবে আমরা খুলে দিয়েছি দরজা। জিল্লুর বলেছে আপনি আসেন, আমরা বিষয়গুলো তুলে ধরছি, 1 ঘন্টা নিয়ে বসে আছি, আপনারা জাতির জন্য কি করবেন করেন। 22 জন ফুটবল খেলোয়াড় যখন মাঠে ফুটবল খেলে, 22 জন 22টা জায়গায় খেলে, কিন্তু সবার লক্ষ্য একটা গোল। গোলটা কার জন্য? দেশের জন্য। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট দেশের জন্য কাজ করা। সেই কাজ করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা খুলেছি। যেহেতু আমি রাজনীতি নিয়ে কাজ করব, সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কিনা এটা নিশ্চয়ই আমার কনসার্ন। এটা মনিটর করার দায়িত্ব আপনি কেন মনে করছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠান? গণতন্ত্র নিয়ে তো আমরা প্রতিদিন কথা বলছি, এই যে কথা বলছি বলেই তো কোনো না কোনো নয়। আমার স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে আপনি কি এই প্রশ্ন কখনো করেছেন কিনা, বা এটা নিয়ে আলাদা ডিসকাশন হয়েছে কিনা আমাদের পার্বত্য এলাকায় এখনো তারা ভোটাধিকার পুরোপুরি পায়নি বলতে বাঙালিরা সেখানে ভোট করতে পারে না তাদের নিজস্ব প্রতিনিধি সিলেকশনে, এবং সেখানে তার সেই কারণে প্রতিনিধি সিলেকশনই হয় না। এই বিষয় নিয়ে অনেক আমরা আলোচনা করেছি, বহু আলোচনা করেছি। এটা কিন্তু কি ডিফারেন্স মেক করতে পেরেছি কিনা? দুটো দিক আছে। একটি হচ্ছে যে আপনার ওই অঞ্চলের অধিবাসী যারা অনেক আগে থেকে আসছেন, যাদেরকে নানা নামে আখ্যায়িত করা হয়, সরকারি রেস্ট্রিকশন আছে শব্দ ব্যবহার ক্ষেত্রে, আপনি জানেন। সেখানে একটা মানবিক দিক আছে, আরেকটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, সেটির একটা দিক আছে। তো এই দুটো দিক ব্যালেন্স করে আমি করি। এটা করা ঠিক কিনা এক একজন এক একভাবে দেখবার চেষ্টা করবে। অনেকে হয়তো অতি বিপ্লবী ভূমিকায় পালন করতে পারে, আমি সেটা করি না। আমি বহুদিন বলেছি যে আমার কাজটা হচ্ছে, আমি মনে করি প্রথমত আমি যদি টিকে থাকতে পারি আমি কন্ট্রিবিউট করতে পারবো। আমি 4 ছক্কা মারলাম, আউট হয়ে গেলাম, তো আমার কন্ট্রিবিউশনের জায়গাটা থাকবে না। সো এই বিষয়গুলো আলোচনা করেছি, কিন্তু আমি ওই নিয়ম নীতি, বিবেকবোধ, নৈতিকতা সবগুলো বিষয় বিবেচনায় রেখে আসলে অনুষ্ঠানটা করব। অসাধারণ একটি জার্নি আপনার যখন শুরু হয়েছিল, আপনাদের দুজনের যৌথ জার্নি আমি বলবো, এবং সঙ্গে আমাদের চ্যানেল পরিবারের এই যে ক্যামেরাম্যান ভাইরা আছেন সকলে ছিলেন। একটা ছোট্ট উদাহরণ দিই। একজন অত্যন্ত মেধাবী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি একসময় মারা গেলেন। যখন মারা যাওয়ার আগে তাকে নিয়ে তার নানা ধরনের কেলেঙ্কারির পত্রপত্রিকা, তো সাগর ভাইয়ের তো পার্টনাররা আছেন নানানজন, আমি তাকে এনেছিলাম। তো সাগর ভাইকে ফোন করে, এরকম লোককে যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে তাকে কেন ডাকা হলো? তারাও আমাকে কেউ ফোন করলেন। তা আমি তখন তাদেরকে বললাম যে আমাকে কি আপনার অনুষ্ঠান করবার সময় বলেছিলেন যে তোমার অনুষ্ঠানে সব চরিত্রবান লোকদের আনতে হবে? আর এই গ্যারান্টি আমি কিভাবে দিব যে আমার এই যে যারা অতিথি আসে তাদের সবার চরিত্র ভালো হবে? আমি তো কারো চরিত্র বিশ্লেষণ বা চরিত্র নিয়ে কাজ করতে বসিনি এখানে। অফকোর্স আমি যেটা বললেন আপনি যে একটা দেখেন পোশাকের আপনি সমালোচনা করাতে একজনের পোশাক পরিবর্তিত হলো, তাহলে কি আপনার, যেহেতু আমরা বাংলাদেশ, আমরা জনগণ আপনাকে 5000 পর্ব দিলাম, আমরা আপনাকে একটা চ্যানেলের পর্দা দিলাম, সাধারণ জনগণ, আপনি তো আমরা মালিক, তাহলে কি আপনার কোনো দায়বদ্ধতা নেই যে এই যে জেলা পরিষদের নির্বাচনটা হচ্ছে সেখানেও তো আমরা কেন জনগণ ভোট করতে পারবে না, কেন জনগণের প্রতিনিধি আসবে না? সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ডিসকাশন করেন পরিবর্তন হয়, এই ডিসকাশনেও তো পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে ইজ ইট জাস্ট বিমানবন্দর ও রেল স্টেশন, অর ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি? জিনিসটা এত সহজ না ব্রাউনিয়া। আলোচনাটা আমরা করতে থাকবো, এক্স্যাক্টলি, ধীরে ধীরে বদল হবে। বাট আপনার ট্রাইটা কি আপনি করেছেন কিনা? অবশ্যই আমরা তো, আমি জেলা পরিষদের যখন নির্বাচন হয়েছে, জেলা পরিষদ নিয়ে আমরা কথা বলেছি না, জেলা পরিষদ নির্বাচনের ত্রুটি বিচ্যুতি এগুলো নিয়ে কথা হয়েছে। ইউনিয়ন পরিষদ, কিন্তু জনগণের পার্টিসিপেশন আছে কিনা, প্রথম কথা হচ্ছে জনগণের এনগেজমেন্টটা, জনগণ যে অনুষ্ঠানটি দেখে, জনগণ যে অনুষ্ঠানটি দেখে, এটাই তো আমি মনে করি জনগণ তো সব অনুষ্ঠান দেখে না, সব নেতার কথা শুনে না, সবার ফলোয়ার হয় না, সবাইকে পছন্দ করে না। তৃতীয় মাত্রা বাদ দেন, টেলিভিশনে যত লোক আমরা মুখ দেখাই, চেহারা দেখাই, সবাইকে মানুষ অ্যাকসেপ্ট করে, যারা নাটক করেন সবাইকে অ্যাকসেপ্ট করে। তো যারটা তার ভালো লাগে,
যাকে যে রোলে দেখতে চায়, So, একজন আমি কি সঙ্গীত শিল্পীর তার কণ্ঠ ভালো লাগলে, তার গান গাওয়া ভালো লাগলে, গায়কী ভালো লাগলে তাকে অ্যাকসেপ্ট করে, সবাইকে তো করে না। তাহলে কি আমি এটাকে এভাবে ক্লোজ করতে পারি যে আপনি আসলে রেসপন্সিবিলিটি নেবেন না, বাট ইটস দ্য স্টেশন এন্ড এভরিবডি উইল কাম, যে উইন করবে সে উইন করে বেরোবে। না, রেসপন্সিবিলিটি একদম তো এটা অবশ্যই ঠিক আছে। নিতে হবে। আমি আপনাকে পার্বত্য চট্টগ্রামের উদাহরণ দিয়ে বললাম। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার কথা আপনি জানেন যে পার্বত্য অঞ্চলে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বা মানুষ মারা গেছে, সেটি নিয়ে শুধুমাত্র একটি শব্দের ব্যবহারের কারণে সেই পত্রিকা কতটা সাফার করেছে। Yes. ঠিক আছে, আমার মনে হয় যে আমি কিছুটা মিক্স পেয়েছি, যে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু কষাস, আপনি একটু স্লো সব করে বিষয়ে। গিয়ে আলটিমেটলি তো আপনি এই সবগুলো কাজে নিজে কন্ট্রিবিউট করেছে এই অনুষ্ঠান। ইউ আমি বিলিভ তো মনে করি অবশ্যই। ওকে, আমি সব শেষে প্রশ্নে যাচ্ছি যে ধর্মনিরপেক্ষতার কথা। এটা খুব সহজ একটা প্রশ্ন, আমার মনের প্রশ্ন আমি বলবো, এবং আমার ধারণা টেলিভিশনের সামনে যিনি আমার দিদি আছেন, বৌদি আছেন, তাদেরও মনের প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে বলছি ধর্মনিরপেক্ষ দেশ, এবং আমরাও বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়, যেখানে যদিও রাষ্ট্রধর্ম ইসলাম বলা আছে কিন্তু সকলে সমান। তাহলে ঈদে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, তৃতীয় মাত্রায় এসে সবাই নাচ গান করছে, আমার বড়দিনে আমার সিস্টার, আমার এই যখন আমাদের পূজা হচ্ছে তখন আমাদের দিদি বৌদিরা কেন তৃতীয় মাত্রায় এমন বর্ণাঢ্য পায় না? আর যদি নাও পেয়ে থাকে, এমন কি হতে পারে যে তাদের জন্য আপনি অনুষ্ঠান করলেন? Very simple question. আমরা পূজাও তৃতীয় মাত্রা করেছি, পূজার স্পেশাল ঈদের মতো না বোধহয়। মত জিনিসটার তো পার্থক্য আছে। না, বর্ণাঢ্য হতে আপনার হবে তো। কথা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, সেটা হলো যে তৃতীয় মাত্রা কিন্তু গান বাজনার অনুষ্ঠান নয়। তৃতীয় ঈদে মাত্রা তো তো গান করেন, বাজনা। ঈদে তো করেন। না 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 না, না, এটা এখানে আলোচনাই তৃতীয় নয়। মাত্রাই নয়। এটা ও ভুল আচ্ছা আচ্ছা, বলছেন। এটা আলাদা আপনার একটা একটা বিষয়, বোধহয় আলাদা একটা ভালোবাসার বিষয়, বাংলাদেশ। ভালোবাসার আলাদা বাংলাদেশ বিষয়। অনুষ্ঠানে। তবে স্পেশাল তৃতীয় মাত্রা যেটা আমরা করি ঈদের সময়, সেটার পূজার মধ্যেও সময় বিরোধ করি, আসে। বড়দিনেও করি, কিন্তু যেটা হচ্ছে যে আপনি তো দেশের জনসংখ্যার অনুপাতটাও বিবেচনা করতে হবে, এটি কাউকে আন্ডারমাইন করা না। মনে হয় না, আমি দ্বিমত পোষণ করছি। কারণ আপনি কিন্তু করতে পারেন। একজনও যদি তৃতীয়- থেকে থাকে আমার পরিবারে, ধরেন আমার 10 জনের পরিবার, সেখানে যদি একজনও থেকে থাকে আমার খ্রিস্ট ধর্ম অবলম্বী, আমার একই রকম ভাবে বড়দিনটা পালন কিছুটা হলেও করা উচিত। যেহেতু তাহলে তো সেই আপনাকে ঈদে প্রথম করতে হবে, আপনার রাষ্ট্র তাহলে করতে ঈদে হবে। 3 দিন ছুটি দেয়, তাহলে পূজাও 3 দিন অবশ্যই ছুটি দেন, সেটাই তো আমি বড়দিনেও ছুটি আপনাদের দেন। কাছে এক্সপেক্ট করছি, এখানে সেটা কথা হবে। তাহলে রাষ্ট্র কেন তাহলে বলছে আমি আপনাকে ধর্ম উল্টো প্রশ্ন বর্ণ করি, নির্বিশেষে? আমাদের চাইতে রাজনৈতিক চিন্তা চেতনা যাদেরকে আমরা অনেক আধুনিক বলি, যাদেরকে আমরা ধর্ম নিরপেক্ষ বলি, যাদেরকে আমরা অনুসরণ করতে চাই, সেই সব দেশে আপনার ঈদের দিন ছুটি আছে? তাদের মার্কিন যুক্তরাষ্ট্র কনস্টিটিউশন আছে? কি বলে তার উপরে ডিপেন্ড করবে। তারা হয়তো Constitution কি ধর্মের বলে? বিষয়টা না, ওটা আমাদের কনস্টিটিউশন বলছে। ভারতীয় কনস্টিটিউশন তো ধর্ম নিরপেক্ষ, আমরা তাদেরকে উদাহরণ বলি। ভারতে আপনি বলবেন যে ভারত যদি কোনো ভালো কাজ করে সেটা আমরা ফলো করতে পারি, মার্কিন ভারতের যুক্তরাষ্ট্র কোনো বলবেন? কাজও যদি আপনার পছন্দ আমি না হয়, আমি নাও আমি নিতে কোরআন পারেন। স্পর্শ করলে সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইবেল ছুঁয়ে শপথ নিতে হয়। সেটা তারা করে। আমি বলছি যে আমার কনস্টিটিউশন যেখানে নিরপেক্ষ সেখানে না আমার কেন? কনস্টিটিউশন নিরপেক্ষ না তো, তাহলে তো আপনি চেঞ্জ করতে পারছেন না তো। না, আমার তো মনে হয় যে আমাদের ধর্ম নিরপেক্ষতা এবং জাতি ধর্ম আপনার বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা আছে, আবার রাষ্ট্র ধর্ম ইসলামের কথা আছে। এক্স্যাক্টলি। অস্বীকার করতে পারবেন আচ্ছা, না তো। এটাই বা কেন আপনারা বা আপনি বা আপনার এই রাজনৈতিক জায়গা থেকে অ্যাড্রেস হবে না যে একই লাইনে বলা যে রাষ্ট্রধর্ম ইসলাম কিভাবে সঙ্গে বলছেন যে সঙ্গে অ্যাড্রেস হবে না? এটা নিয়ে আমরা দিনের পর দিন বহু আলোচনা করেছি, বহু তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এখানে আচ্ছা, হয়েছে। এবার আমার হবে কথা না হচ্ছে কেন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মানে এতগুলো 5000 পর্ব যদি কথা থেকে থাকে, আমাদের আউটকামটা কি? আমরা যে এত কথা বলেছি এখানে এবং সব গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ, আউটকামটা কি? আপনি অবশ্য কিছুটা আমাকে কয়েকটা পয়েন্ট দিয়েছেন আউটকামগুলোর মধ্যে, তার মধ্যে টোটাল জায়গা যদি আপনি একটু রিফ্লেক্ট করেন। আউটকাম এত যে কথা বললাম আমরা, একদম সোজা একটা হিসাব আছে। দর্শকরা রাত জেগে তৃতীয় মাত্রা দেখে, সকালে যেতে দেখে। আচ্ছা। এর চেয়ে বেশি বড় অর্জন তো আর নেই। দরকার নেই। এবং আমি জিলুর যে আমি আরেকটু যোগ করি, আমাদের ইম্প্রেস্টাইল ফিল্মের 8 জন পার্টনারের কথা একটু আগে জিলুর উল্লেখ করেছে। যদি কোনো দর্শকের তৃতীয় মাত্রা না দেখে, আমি জানি যে আমার এই পার্টনাররা রাত জেগে তৃতীয় মাত্রা দেখে এবং জিল্লুরকে নিয়মিত ফোন করে, এইভাবে করলে ভালো হতো, এইভাবে করলে মনে হয় আরেকটু অনুষ্ঠানটার মান বাড়বে। এবং জিল্লুর কিন্তু তাদের কাছ থেকে পুরোপুরি নানা রকম সাহায্য পায়। ফলে সবাই মিলে সব সময় করেন তারা, আমাকে ভালো হলেও বলেন, বকাঝকাও করেন, সবই করেন। আচ্ছা, তবে আমি ব্লেসড এই কারণে, এই কথা মানে দর্শকদের জন্য বলা ভালো যে আমার উপরে সাগর ভাইরা কোনোদিন কোনো কিছু চাপিয়ে দেননি। আমি সাগর ভাই এখানে সামনে হাতে বলা উচিত না, তারপরে বলি আমি যে আমি ইম্প্রেস্টাইল ফিল্ম পরিচালনা আমি পর্ষদ। বলছি না, তারা কেউ কখনো চাপিয়ে দেননি। অনেকের জন্য ধরেন অনেককে ডাকার জন্য অনেক সময় রিকোয়েস্ট করেছেন, আমি কখনো ডেকেছি। ইভেন সাগর ভাই এখানে তো ব্যবস্থাপনা পরিচালক বা ওনার পার্টনার বা বন্ধুদের মধ্যে উনি নেতৃত্বের কাজটা চ্যানেল এর ক্ষেত্রে দিচ্ছেন।
বলেছেন কোনো কাউকে ডেকেছে, কাউকে ডাকেনি, কোনোদিন এটি নিয়ে আমার ধারণা যে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এটি সম্ভব হতো না। সো আমি যেটি সাগর ভাইয়ের ক্ষেত্রে সবসময় বলি যে সাগর ভাই মতো ছেলে হলে ছেলের দরকার হয় না, বন্ধু হলে বন্ধুর দরকার হয় না, একথা আমি বলি। ইভেন যদি আপনি বস হিসেবে দেখতে চান বা কর্তা হিসেবে দেখতে চান, এরকম পেলে আর দ্বিতীয় দরকার। আমি আরেকটু জিডোর সাথে যোগ আপনি বলার আগে এটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি, আমার মনে হয় আমাদের এই ইমপ্রেস পরিবারের প্রত্যেকে একই অনুভূতি পজেস করে এবং এই স্বাধীনতা আছে বলেই এই একটি টেলিভিশনের পর্দা এতটা ভ্যারাইটি আছে এবং ওনার নেতৃত্বেই এই বিষয়টা অ্যাচিভ করা সম্ভব হয়েছে। আপনার কথায় যাচ্ছি। আপনাকে আমাদের দুজন এবং আমাদের সহকর্মীদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ফর বিং দি বেস্ট পারসন। ধন্যবাদ। কিন্তু একটু আগে যে কথাটা আপনি বলেছেন যে তৃতীয় মাত্রার অর্জন কি, আজকে যখন আমরা 5095 পর্ব করছি তখন আরো একটা অর্জন, সেটা হলো যে এত কথা বললেন, তার মানে জিল্লুরের জায়গায় কিন্তু নতুন প্রজন্মের একজন উপস্থাপক হিসেবে আপনি বসেছেন, কথা বলেছেন এবং অনেক প্রশ্ন করেছেন। তার মানে অনুষ্ঠানটা আপনার খুব খারাপ লাগে না? আমার তো সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, আমার মতো যারা সামনে আছেন তাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠান দাঁড়াচ্ছে যে পরের প্রজন্মকে ওই অনুষ্ঠানটা মনের মধ্যে ঢুকে গেছে। তাহলে জিল্লুরের কিন্তু সার্থকতা আর একটু উপরে চলে গেল আজকে 5000। অফকোর্স, শুধু তাই না, কোয়ান্টিটি ইটসেলফ ইটস এ কোয়ালিটি। সুতরাং যখন একটি অনুষ্ঠান দর্শকদেরকে 5000 পর্ব পেরিয়ে আজকে 5095তম পর্ব, এতখানি পর্বে তাদেরকে ধরে রাখতে পারে, এটাই তার গুণগত মানের একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এবং সেটাও আবার আপনার গবেষণালব্ধ তথ্যে যে সব সময় এক থাকতে পেরেছে এখন পর্যন্ত। সো এই এক থাকার জন্য আমাদের সকলের শুভকামনা আপনার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, শেষ বিষয়টি শেষ করবার আগে আমি ফরিদ রেজা সাগর আপনার কাছে যাচ্ছি। আপনি তো নেতৃত্ব দিয়েছেন এবং একটি আমরা অ্যাপ্রিসিয়েট করেই বলতে চাই, তারপরে আপনার প্রশ্নটা আমি করব যে একটি মিডিয়ার একটি পুরা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আপনাদের হাত ধরে, এবং তখন মাত্র একটি চ্যানেল আসে, আগে তো বিটিভি ছিল, আমি আমার জীবনেই দেখেছি, তারপরে একটি চ্যানেল আপনারা আসেন এবং সেই থেকে বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল আই, আরো অনেকগুলো চ্যানেল এখন এসেছে। সুতরাং একটা ইন্ডাস্ট্রি, একটা কালচার ধীরে ধীরে গ্রো করছে। এই যে এতগুলো টেলিভিশন আছে এবং এতগুলো টেলিভিশনে এই টক শোটা হচ্ছে, অনেক কিছু আমরা দেখাচ্ছি। ইভেন আমি আপনার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করেছি প্রথম দিন থেকে যে লাল সবুজের সংগ্রামে আমিও আছি এবং আমাদের সহকর্মীরা তাই বিশ্বাস করে। কিন্তু রাষ্ট্রশক্তির একটি বড় শক্তি এখন হয়ে গেছে মিডিয়া। সেক্ষেত্রে কি আপনি একইভাবে নিজেকে একটা এয়ারপোর্ট অথবা একটা রেল স্টেশন বলবেন, নাকি আপনি বলবেন যে না, হোয়াট এভার আই উইল বি এয়ারিং আই উইল বি হ্যাভিং এ রেসপন্সিবিলিটি, বিকজ আপনি যা দেখাচ্ছেন তা জাতির মানসপট তৈরি করছে। যেমন আপনি চ্যানেল আই, এটা বাদ দিয়ে আমি আপনাকে বলছি, চ্যানেল আইতে আপনি কিশোরী সুস্বাস্থ্যে স্বর্ণ কিশোরী করেছেন। আপনাদের পরিচালনা পর্ষদের কত টাকা এর পিছনে আপনাদের ঢালতে হয়েছে তার প্রথম সাক্ষী আমি। জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা, শাইখ সিরাজের মাটিও মানুষ, প্রকৃতি ও জীবন থেকে শুরু করে জীবন যেখানে, যেমন মাননীয় তথ্য টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী যেটা করে থাকেন অনেক দিন ধরে, এই সবগুলো আপনি লালন করেছেন দেশ ও জাতির মানসপট পরিবর্তনে। আমরা বাংলা গান শুনতেই শুরু করেছি, চ্যানেলে যখন সংগ্রামটা একই সঙ্গে বাচ্চু ভাইদের সাথে শুরু করেছে। বাট মাই কোয়েশ্চেন ইজ, যখন আপনি আপনার মতো একজন ব্যক্তি বলেন যে ইটস আ প্ল্যাটফর্ম, তাহলে আমাদের মধ্যে কনফিউশন গ্রো করে কিনা? আর অন্যান্য টেলিভিশন চ্যানেলে যখন আপনি দেখেন যে ঠিক এইভাবে এরকম কন্ট্রিবিউশন নেই, আপনি ব্যথিত হন কিনা? সব টেলিভিশন চ্যানেল কিছু কিছু আছে, যেমন ব্যথিত হওয়ার কিছু নেই। যেমন অনেক অনুষ্ঠান রয়েছে, গত অনুষ্ঠানে একটা চ্যানেল টপ করেছে, তার কি আছে? নিশ্চয়ই কোনো ভালো অনুষ্ঠান রয়েছে। আচ্ছা, নিশ্চয়ই কোনো বাট আপনি কি নাম বলতে পারবেন? আমি তো আপনাকে আমাদের চ্যানেলে চারটা নাম বললাম। কিন্তু চ্যানেল আইতে আপনি যে কথাটা বলছেন যে এটা কমলাপুর স্টেশন কিংবা একটা বিমানবন্দর কিনা, জাস্ট আমরা এরকম কিনা, না, আপনি একটা জিনিস বোধহয় আমাদের সাথে একটু গ্যাপ হচ্ছে, সেটা চ্যানেল এবং একটা অনুষ্ঠান অন্যরকম জিনিস। আমরা শুধু তৃতীয় মাত্রা নিয়ে কথাটা বলেছি, যে তৃতীয় মাত্রা একটা স্টেশন কিংবা বিমানবন্দর, এখানে অনেক জায়গা থেকে বিমান আসবে, অনেক জায়গা থেকে ট্রেন আসবে, আমরা সবাইকে স্বাগত জানাবো এবং সবাইকে বলবো, প্ল্যাটফর্ম দিব আমরা, তোমাদের যা যা বলার আছে করো। এক্স্যাক্টলি। কিন্তু চ্যানেল আই অনেক বড় ব্যাপার, সেটা নিয়ে কিন্তু কথা বলি। আচ্ছা, তো আমি শেষে আপনার কাছে, যেহেতু আপনি চ্যানেলকে রিপ্রেজেন্ট করছেন, তার চেয়ে বড় টোটাল কালচারটাকে, এবং এই যে আপনি নেতৃত্ব দিয়ে এখানে আজ আপনার নেতৃত্বে এসেছে, সেখানে আমি জানতে চাই যে টেলিভিশনগুলোর ভূমিকায় আপনি স্যাটিসফাইড কিনা, অথবা সামনে এই ধরনের প্রোগ্রাম অথবা অন্য কিছু করা আমাদের প্রয়োজন কিনা? নিশ্চয়ই, কারণ একটা বা দুটো টেলিভিশন থেকে আজকে যখন অনেকগুলো টেলিভিশন এবং প্রায় সবগুলো টেলিভিশন দর্শকরা দেখছে, তা আমি অনেক অনেক পজিটিভভাবে বলতে চাই যে এই টেলিভিশনগুলোতে অনেক কিছু ভালো হচ্ছে বলেই কিন্তু দর্শকরা দেখছে।
এবং একটু আগে আমি বলেছিলাম যে ফুটবল মাঠে কিংবা ক্রিকেটের মধ্যে 22 জন খেলোয়াড় থাকে, সবার তো একটাই লক্ষ্য থাকে, জয় আমাদের হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে সেই চেষ্টাটাই করছে যাতে দর্শকদের মনের মধ্যে যেতে পারে, এবং দর্শকরা কিন্তু আসল শক্তি। সেই শক্তির কাছে যে থাকবে সে জিতবে, সে থাকবে, সে টিকে থাকবে, এটাই তো কথা। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসবার জন্য। জিল্লুর, আজকে কি আপনি প্রথম অতিথি হলেন না এর আগেও আপনি অতিথি হয়েছেন? আমি এর আগেও অতিথি হয়েছি, বেশ কয়েকবার হয়েছি। অতিথি হয়ে আপনার অনুভূতি এবং উপস্থাপক হয়ে আপনার অনুভূতি? অতিথির যে অনুভূতি হয় অনেক সেরকম, কথা বলতে হয়। আর উপস্থাপকে আমি যেটি আরেকটু বলতে চাই সেটি হচ্ছে যে যেটি সাগর ভাই ওই যে ভিআইপি বা আপনিও আমাকে প্রশ্ন করলেন অতিথি, তারকা অতিথি, আমি তারকা অতিথির সঙ্গে আমি অবশ্য এটাও বলেছি যে জনগণের প্রতিনিধিত্ব করে একেবারে কোর, সেটাও আপনি জবাব আমি দিয়েছি। আমাদের এক ধরনের অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্টটা আমরা করি, যদি আপনি পপুলার গেস্টের অর্থে বলেন। তৃতীয় মাত্রা একটা ফিডব্যাক প্রোগ্রাম হয়, আপনি জানেন, তৃতীয় মাত্রা আপনি, সেখানে আমরা দর্শকদের চিঠিপত্র, ইমেইল, এগুলো থেকে একটা বোঝার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়াতে তৃতীয় মাত্রা খুবই অ্যাক্টিভ, ফেসবুক বলেন, টুইটার বলেন, গুগল প্লাস বলেন, ইউটিউব বলেন, সেখানে দর্শকদের নানা রকমের ফিডব্যাক আছে, কমেন্টস আছে, লাইক আছে, সেগুলো দিয়ে আমরা অ্যাসেস করি। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, একেবারে খুবই সমৃদ্ধ বাংলাদেশে। আমার অনেক অধিকাংশ টেলিভিশন চ্যানেলেরও ওই রকম এত সমৃদ্ধ ওয়েবসাইট নেই। সেখান থেকে আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করি, এবং অনেক তারকা, যাদেরকে আমরা তারকা হিসেবে চিনি, তাদের অনুষ্ঠান এখন তো ফেসবুকে লাইভ স্ট্রিমিং হয়, দেখলে দেখবেন হয়তো ভিউয়ার্স 2-4 হাজার। আবার আপনি একটু হয়তো টিপ্পনির মতো করেও বললেন যে সংরক্ষিত মহিলা আসনের, ওই সংরক্ষিত মহিলা আসনের অতিথি, আমি উদাহরণ আছে আমার সামনে, ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে, সেখানে তো আর অন্য কোনো সুযোগ নেই, 60,000-70,000 ফেসবুকেই দেখছে। সো আপনি কিন্তু বুঝতে পারবেন না, আমরা কিন্তু আমাদের সময়টা তো বদলে যাচ্ছে। আগের সেই তারকা, আগে যাদেরকে আমরা নমনম করতাম, তারা তো সেই জায়গায় নাই, অবস্থানটা বদলে যাচ্ছে। এখন সিংহভাগ দেশের 70% জনসংখ্যার 70% হচ্ছে 30-এর নিচে, তাদের চাওয়া, তাদের ভালো লাগে একেবারেই কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমি দর্শকদের জন্য এবং আপনার জন্য বলতে চাই, আমার ধারণা জিল্লুর 24 ঘন্টার 25 ঘন্টাই তৃতীয় মাত্রা নিয়ে কাটায়। আমি একমত। এবং শুধু তাই নয়, তিনি তার পরিবার এবং তৃতীয় মাত্রা ছাড়া তার জীবনে আর কিছুর কোনো বড় রকমের অবস্থান আছে বলেও আমার মনে হয় না। যে আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলছি, তিনি সবসময় বলেন জিল্লুরের আছে শুধু পরিবার আর তৃতীয় মাত্রা। আর এই যে অন্য অনুষ্ঠানে যাই না, অন্য কোথাও আমি অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যাই না, অন্য কোনো অনুষ্ঠান উপস্থাপক করি না, এটি আমার নিজের সিদ্ধান্ত। এটা আমার নিজের সিদ্ধান্ত। ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ এই বিষয়ে আমাকে বহু উৎসাহ জুগেছেন যে আর আপনি অন্য আর কিচ্ছু করবেন না, এর মধ্যে অন্য আমি বলছি টেলিভিশন রিলেটেড আর কিছু করবেন না, এবং আমি করি না। ওয়ান্ডারফুল। আমরা কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে চ্যানেলের এখানে কাজ করে শান্তি, যেটা বা ভালো লাগা, যেটা যে অনুষ্ঠানের যিনি চ্যানেলের যিনি প্রধান, তার সঙ্গে ভিন্ন মত পোষণ করবার পাবলিকলি সুযোগ আছে, প্রশ্ন করতে পারছেন। যেমন আজকের অনুষ্ঠানে তার একটা প্রমাণ যে আমি উনি চাইছেন ভিআইপি, এবং ওনার এই কথার মধ্য দিয়ে এবং আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বোঝা গেছে যে এই ওনার ইচ্ছা আমি দীর্ঘকাল ধরে পূরণ করতে পারছি না বা করছি না, তারপর আরো ভালো করে করবেন, ওটাই একটা ইঙ্গিত ছিল হয়তো। এটি আমার সবসময় মাথায় আছে। আপনাদের দুজনকে ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আর দর্শক যারা আছেন, দেখেন ভোটাধিকার কিন্তু আপনাদের, সুতরাং টেলিভিশনের রিমোটে আপনারা চ্যানেলগুলোর মধ্যে ভোট করেন। ভোট করবার ক্ষেত্রে লাল সবুজের সংগ্রামে আমরা যারা এই চ্যানেল আইয়ের পর্দার পেছনে আছি, আমরা কিন্তু একটা সংগ্রামে লিপ্ত আছি। বাংলাদেশকে আমরা অনেক বড় জায়গায় দেখতে চাই, এবং সেজন্য যত রকম কাজ করা সম্ভব আমরা করে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনারা চোখ না রাখলে চ্যানেল আই, লাল সবুজের এই সংগ্রাম একেবারেই ফিকে হয়ে যাবে, হয়তো অন্য রং ধারণ করবে। আর ভোটাধিকারের কথা বারবার আমাদের আজকের অনুষ্ঠানে অন্তত পক্ষে এসেছে। প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠান থেকে আমাদের দুজন অতিথি, অনুষ্ঠানের ক্লোজ করার নিয়ম হচ্ছে দুজন অতিথির কথাটা সামারাইজ করতে হয়। আমি আমার মতো শেষ করছিলাম, আমি এবার জিল্লুর ভাইয়ের মতো শেষ করতে চেষ্টা করছি। আমার যা ডানে যিনি বসে আছেন, তিনি বলেছেন তিনি ভিআইপিদেরকে আনেন। ভিআইপিরা এখন আর আগের মতো ঠিক তেমন ভিআইপি কিনা, অথবা নতুন তারকারা ভিআইপি হচ্ছেন কিনা, এ বিষয়ে তিনি ব্যক্ত করেছেন তার অনুভূতি। আর আমার বায়ে যিনি আছেন, তিনি চ্যানেলের কর্ণধার, টিআরপি সবচাইতে হাই রাখবার জন্য তিনি বলেছেন যে ভিভিআইপিদের জন্য আমাদের উপস্থাপককে এবং পরিচালককে আরো অনেক বেশি করতে হবে। আজকের
জন্মদিনের অনুষ্ঠানে আমি জানি যে আপনারা একটা কথাই বলছেন যে ভালোবাসি তৃতীয় মাত্রাকে, ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি চ্যানেল আইকে, এবং এই অনুষ্ঠান আরো বড় হোক, এই বলে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। ধন্যবাদ জিল্লুর রহমান, ধন্যবাদ ফরিদুর রেজা সাগর, এবং আপনারা যারা আজকের অনুষ্ঠানের অংশ হিসেবে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে একটা ছোট্ট প্রত্যাশা নিয়ে শেষ করছি যে 4টি বিষয়ের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেগুলো অর্জিত হোক। আমাদের 6 দফার প্রথম কথা যেটা আছে ডাল ফ্র্যাঞ্চাইজের কথা বলা আছে, আমাদের সকলের ভোটাধিকার প্রয়োগ করবার আমাদের শক্তি হোক, আমাদের সেই সময় আসুক, সেই প্রত্যাশা নিয়ে রাজনীতি নিয়ে এই অনুষ্ঠানটি যে তৃতীয় মাত্রা, একটি কিংবদন্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের 5095তম পর্বটি শেষ করছি। ধন্যবাদ। কিংবদন্তি সব দিক থেকে মিডিয়া টাইকুন বলেন, যাই বলেন, তার উইনিং ফর্মুলাই সেটা। এবং আপনার এই উনিও কিন্তু আপনি যেটা বলেননি, অনেকেই তো জানেন যে অত্যন্ত সফল এবং জনপ্রিয় উপস্থাপক। অনেক আইডেন্টিটির মধ্যে অনেক। আচ্ছা, আমার দুপাশে দুজন কিংবদন্তি উপস্থাপক আর আমি মাঝে বসে কথা বলছি, আমার নার্ভাসনেস জিল্লুর ভাই আপনি আবার বাড়িয়ে দিলেন। যাই হোক, আমি চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করতে। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে দুজনের কাছেই, এটাকে কি আমরা টকশোর ক্ষেত্রে, বা এটার মূল উদ্দেশ্য কি, এবং এটাকে কি আমরা সেই উদ্দেশ্যের একটি প্রথম সারির অথবা প্রথম মানে স্থান দখল করেছে বলতে পারি কিনা? নিঃসন্দেহে এটি প্রথম অনুষ্ঠান আপনি যেভাবে বলেছেন, বাট এর স্থানটা কি প্রথম কিনা? কে জবাব দেবে? দুজনই। না, এটা জবাব কিন্তু দর্শকরা জানে। আচ্ছা, এই যে রাত জেগে অনুষ্ঠান দেখছে, কোন অনুষ্ঠান এত বছর ধরে রাত্রি 1টার সময় কিংবা সকালবেলা 10টার সময় উঠে দেখে, তো দর্শক সঙ্গে সরাসরি যে জিল্লুরের সম্পৃক্ততা, সেটা কিন্তু প্রমাণ করে যে এই অনুষ্ঠানটা অনেক উপরের দিকে রয়েছে। 1 নম্বর কিনা কিংবা কতটুকু উপরে রয়েছে জিল্লুর ভালো বলতে পারে। জিল্লুর মানে টেলিভিশনের অফ পিক আওয়ারের ধারণা, অফ পিক আওয়ারের ধারণা কিন্তু তৃতীয় মাত্রায় ভেঙে দিয়েছে। কৃতিত্বটা অবশ্যই সাগর ভাইকে দিতে হবে, কারণ উনি আমাকে প্রথম যখন বলেন মূলত সকালবেলা করবার জন্য বলেছিলেন। সকালের অনুষ্ঠানে খুব একটা, তখন তো পিক আওয়ার বলতে 8টা থেকে 10টা 11টা পর্যন্ত। তো সকালটা আমরা পরে আসলে রাতে শুরু করি, পরে সকালে রিপিট। ওটা জিল্লুর বদলে ফেলেছে, এবং সকালে যখন বলেছি জিল্লুরের চেহারা দেখার মতো যে মানে এত বড় বড় গেস্ট আনবে, আর সাগর ভাই বলতে সকালে রাত 1টা নিয়েও আমার সঙ্গে অনেক অসন্তোষ ছিল। একটা সময় রাত 1টা হয়তো 1:15 1:30টায় গেছে, সেটার ব্যাপারে একটা মনে একটা ব্যথা ছিল। নানা রকমের অনুযোগ। তো সাগর ভাইয়ের কনফিডেন্স বরাবরই ছিল, মানে আমার সাথে বলতে হবে যে বেশি, এবং আমার এই অনুযোগে উনিও হয়তো বিরক্ত হয়েছেন অনেক সময়। বাট অনুষ্ঠানকে কিন্তু কোনোভাবে, ইভেন আমরা প্রেস কনফারেন্স করেছি, আমার মনে আছে, আমি, সাগর ভাই, শাইখ সিরাজ প্রেস কনফারেন্স করে বলেছি যেটাকে আমরা হাফ অ্যান আওয়ার আগে আনবো, কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু আমরা আগে আনতে পারিনি। সো আমি হ্যাপি। এখন তো টেলিভিশনের 7টি টক শো হয়, সবগুলো টেলিভিশন চ্যানেলে, সবার শেষে কিন্তু তৃতীয় মাত্রা যায়। আর অবস্থান যদি আপনি বলেন, অবস্থান কাগজে কলমের হিসেবে যদি বলি, আমি বাংলাদেশে একটি ইংরেজি দৈনিক, একাধিক বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, পিআইবি, সবগুলো স্টাডিতে তৃতীয় মাত্রার অবস্থান হচ্ছে সবার উপরে। শুধু তৃতীয় মাত্রা নয়, তৃতীয় মাত্রার এই সেট বলেন, দর্শক নির্বাচন, অতিথি নির্বাচন বলেন, বিষয়বস্তু বলেন, উপস্থাপকের কথা নাই বা বললাম, সবকিছুতে শীর্ষে আছে। এবং ব্যবধানটা অনেক, মানে এমন সবগুলো স্টাডিতে কিন্তু তৃতীয় মাত্রার ভিউয়ার্স শেয়ারিং হচ্ছে 50%-এর উপরে, 57, 58, 59 এরকম। আর বাকি সবাই কিন্তু বাকি সবগুলো অনুষ্ঠান মিলে কিন্তু বাকিটা শেয়ার করে। এবং তৃতীয় মাত্রার সঙ্গে অন্যের যা ডিফারেন্স, সেটা হলো সেকেন্ড, যে কোন স্টাডিতে 11%, কোন স্টাডিতে 9%। এইটা কারা করেছে এটা আমিও জানতে চাই। পিআইবি করেছে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ করেছে একটি, এবং গবেষণাটা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে। ডেইলি স্টারের একটা স্টাডি আছে, ডেইলি স্টার ছাপাও হয়েছে আপনার। তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির আছে, একাধিক স্টাডি আছে, তখন নানা স্টাডি। একটি স্টাডি আমি পেয়েছি, মানে আমি এর আগে হয়তো আমার বলা উচিত ছিল, কারণ রেফারেন্স হিসেবে বলে রাখা ভালো, কেউ হয়তো প্রশ্ন করবে। আমি আরেকটা জিনিস একটু বলি, জিল্লুর যেমন যদি অনেক সময় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, রাত 1টায় কিন্তু জিল্লুর সরাসরি অনুষ্ঠান করে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন, সরাসরি অনুষ্ঠানের কথা। তো জিল্লুরের কাছে এবং আপনার কাছে, দুজনের কাছে আমার প্রশ্ন, আসলে সাধারণত দুপাশে 2 দলের লোক বসেন, আজকে আমরা একই দলের লোক বসেছি এবং আমরা সবাই বাংলাদেশের উন্নয়নের দলে কাজ করি, যে কারণে আমি দেখতে কার কাছে প্রশ্নটা ছুড়বো, কে ঠিক মতো উত্তর দিতে পারবেন, দুজনেই পারবেন আসলে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি বললেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এটা কেন আমরা আসলে সত্যিকার সরাসরি সম্প্রচার করতে পারছি না? মানে আমি বলতে চাচ্ছি, ধরেন যখন একটু এডিট করা হয়, আমরা পারছি না, এই কথা একেবারেই ঠিক না। আমরা চাইলে পারি, কিন্তু অপ্রয়োজনীয় মনে হয়, অপ্রয়োজনীয় মনে হয়। আমি অধিকাংশ টেলিভিশন চ্যানেলে রাতে 11টা 12টায় শো করে সরাসরি, আমার কাছে মনে হয় যে এগুলো অতিথিদের একটা কষ্ট দেয়া,
নিজেরাও কষ্ট নেওয়া অপ্রয়োজনীয়, যারা প্রচুর আপনি কি এনগেজমেন্ট sure আছে, নাকি আপনি এই কারণে এতে কোনো safeguard না ধরছেন আপনারা? safeguard না, এই কারণে আমি বলছি, ব্যাখ্যাটা দিচ্ছি, যে বিষয় নিয়ে আমি রাত 1টায় আলোচনা করি, রাত 11টা কিন্তু ওই একই বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান আলোচনা হয়। কারণ বাংলাদেশে সাধারণত 8টা-9টার পরে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে না যেটি একটি জাতীয় টেলিভিশনে আলোচনা করা যায়। আর যদি ঘটে, যেমন হোলি আর্টিজানের ঘটনা ঘটেছে, আমি কিন্তু রেকর্ড করে গেছি অনুষ্ঠান, কিন্তু ওই দিন ওই অনুষ্ঠান বাদ দিয়ে কিন্তু এসে লাইভ রেকর্ড প্রচার করেছে, অনুষ্ঠান করেছে। সো প্রয়োজন বললে আমরা করতে পারি, অপ্রয়োজনীয় প্রতিদিন করবার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে আপনার মনে তো হয় এটা মনে হয় না যে লাইভ যদি হয় তাহলে অনেক এডিটেড না, যে এই অনুভূতিটা দর্শকদেরকে তৃতীয় দেয়া মাত্রা হয় কিন্তু আমি বলি যে রেকর্ডেড As অ্যাজ live. লাইভ, রেকর্ডেড অ্যাজ লাইভ, কারণ আমরা কোনো কিছু টেকনিক্যাল এডিটিং ছাড়া কিছু করি করি না। না। কারণ সেটি যদি করতাম তাহলে এত অতিথি আমরা ঠিকমতো পেতাম না, কারণ প্রতিদিনই অভিযোগ শুনতে হতো আমার ওই কথা, ওই শব্দ, ওই বাক্য কেন কেটে হলো। ফেলা হয়েছে। হ্যাঁ, মিনি পার্লামেন্ট হিসেবে এটাকে আমরা বলতে পারি কিনা, এটার উত্তর জিল্লুর দেওয়া উচিত। এবং কেন বলবো একটু ডেসক্রাইব করলে ভালো হয়। কারণ আমি টেলিভিশন অনুষ্ঠান বুঝি, পার্লামেন্ট কিনা জিল্লুর বলুক। মিনি পার্লামেন্ট আমরা না বলাটাই শোভন, আমরা কখনো বলিনি আসলে, এটি অন্যরা বলেছে। আমাদের যখন তৃতীয় মাত্রা সাগর ভাই প্রথম এই অনুষ্ঠানটি আসলে ওনার মাথায় আসে এবং উনি আমাকে করতে বলেন, তখন আমাদের সংসদ আসলে সেই অর্থে একটা কার্যকর ভূমিকা রাখছিল না, অপোজিশন সংসদের বাইরে। সো মানুষ প্রথম বাংলাদেশে দেখতে শুরু করলো যে সংসদ সদস্যরা সংসদ ভবনে যাচ্ছে না, কিন্তু এখানে চেন্নাই প্রাঙ্গণে আসছে, কথা বলছে। যেহেতু সংসদ সদস্যরা প্রায় সবাই আসছেন, সেহেতু মানুষ এটাকে পার্লামেন্ট হিসেবে বিবেচনা করলো। আমি শুরুর দিকে একটা উদাহরণ দিই আপনাকে। এমন অতিথিও আমার অনুষ্ঠানে এসেছেন যিনি একজন 6বার সংসদ সদস্য, 6 টার্ম মিনস 30 ইয়ার্স, আর একজন 4 টার্ম। আপনি যদি ধরেন 30, হয়তো কোনো সংসদের আয়ু কম ছিল 20 ইয়ার্স। তারা প্রথম পরিচিত হয়েছে তৃতীয় মাত্রায় এসে। আপনি একই ঘরে একই ভবনে 30 বছর বা 25 বছর থাকবার পরে তারা একজন আরেকজনকে চিনতেন না। বিশাল কন্ট্রিবিউশন। আপনার কাছে যাচ্ছি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে জনপ্রিয়তার কথা, আমি একটু অন্যভাবে আরেকবার জিজ্ঞেস করতে চাই। দর্শক জনপ্রিয়তা আছে বলেই, কারণ দর্শকরা একটু আগে বলেছে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানকে গড়ে তুলেছে। আমরা তো শুধুমাত্র পর্দার পাশে, তারা আমাদেরকে গ্রহণ না করলে তৃতীয় মাত্রা এখানে আজ আসে না। সুতরাং তৃতীয় মাত্রার সকল গুণের প্রশংসার আপনারা ভাগিদার। আপনার কাছে প্রশ্ন, যে এটা তো হলো দর্শক জনপ্রিয়তা, আমি বলছি যে ডিসিশন মেকিং প্রসেসে যারা আছেন তারা কেন গুরুত্বের সঙ্গে এই অনুষ্ঠানটি দেখছেন? একটু আগে উনি বলছিলেন স্টেট ডিপার্টমেন্ট থেকে করতে পারেন যে একটি স্টাডিতে তৃতীয় মাত্রার অবস্থানটা দ্বিতীয়, কিন্তু ওই স্টাডিটি যিনি করেছেন তিনি একটি টেলিভিশন টক শো উপস্থাপনা করেন, এবং তার অনুষ্ঠানটিকে তিনি উপরে রেখেছেন, প্রথমে রেখেছেন, এবং মাত্র 50 জনের মধ্যে সার্ভেটা করেছেন। এবং এই 50 জন ঢাকা শহরে প্রায় স্টাডিতে মেনশন করা আছে একটি অফিসেই মোটামুটি অধিকাংশ কাজ করেন। আমি ধরে নিয়েছি যে হয়তো ওই অফিসে যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন সেই প্রতিষ্ঠানে। হ্যাঁ, না, গবেষক হিসেবে এটা তো আপনার একটা অবশ্যই এটা খুলে দিতে হতো। এটাকে আপনি কাউন্ট করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে আমরা আপনার বিভিন্ন রিপোর্ট এবং গবেষণা অনুযায়ী আমরা বলতে পারি যে অনুষ্ঠানটির র্যাঙ্কিং নাম্বার 1, এবং 2, 3, 4, 5-এর মধ্যে এখন পর্যন্ত ওনাদের গবেষণা অনুযায়ী তেমন কেউ নেই। এবং পরবর্তী আরেকটি বিবেচনাও আছে, সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত, নিরাপত্তার সঙ্গে যুক্ত, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু সবার আগে তৃতীয় মাত্রাকে বিবেচনা নেয়। তারা এগুলোকে রেকর্ড করেন, অ্যানালাইসিস করেন, বা ইভেন সর্বোচ্চ পর্যায়ে যখন নীতি নির্ধারণী বৈঠক হয় প্রতিদিনের, ধরেন গোয়েন্দা বিভাগের সদস্য সবাই মিলে আলোচনা যখন করেন, তৃতীয় মাত্রা কনসিডারেশনে থাকেন। বাংলাদেশে যত ফরেন মিশন কাজ করে, যতগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি কাজ করে, তারাও তৃতীয় মাত্রাকে সবার আগে বিবেচনা নেয়। শুধু তাই নয়, আমি এটি এর আগে উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেটিকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, তারা কিন্তু, মার্কিন এম্বাসি এখানে তৃতীয় মাত্রাকে মনিটর করে, স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আলাদাভাবে তৃতীয় মাত্রাকে মনিটর করে। রাত্রে যখন এটি অন এয়ার হয়, স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান একটি কমিউনিকেশন এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, তারা বাংলাদেশের 3 জন সাংবাদিককে দায়িত্ব দিয়েছে। ওই 3 সাংবাদিক প্রতি রাতে এটিকে ট্রান্সক্রিপ্ট করেন, ইংরেজি করেন, এবং রিপোর্টটা স্টেট ডিপার্টমেন্টে যায় সকালে রিপিট হওয়ার অনেক আগেই। এই যে এত গুরুত্ব পেয়েছে অনুষ্ঠানটি, এর পেছনের মূল শক্তি কি ফরিদুর রেজা সাগর? কেন এটার গুরুত্বটা পেল? গুরুত্ব পেল দর্শকরা এটা পছন্দ করেছে বলে। আর আরেকটা জিনিস, যে আমি কিন্তু তখন দেখেছিলাম যে এই সময়টা একদম খালি আছে, রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ঢুকে টেলিভিশন দেখছে। 12টার সময় চ্যানেল আই প্রথম নিয়ে আসলো যে প্রত্যেকদিন যে পত্রিকাটা বেরোয় সেই পত্রিকাটা
আমরা রাত 12টার সময় মতিউর রহমান চৌধুরী সাহেব তার অনুষ্ঠান করে দেখে দেন সবাইকে। অসম্ভব জনপ্রিয় অনুষ্ঠান সেটা, যে সকালবেলা যে পত্রিকাটা কিনতে হচ্ছে 8 টাকা দিয়ে 10 টাকা দিয়ে, রাতের বেলা আমি এক নজরে সবগুলো পত্রিকা দেখে ফেলছি। সুতরাং টাইম বেড়ে গেল 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত। তৃতীয় মাত্রা যদি আমি 1টার সময় নিয়ে আসতাম যখন আমরা, এখন টেলিভিশনের অনুষ্ঠান শুধু চ্যানেল আইতে নয়, অনেক চ্যানেল দেখবেন রাতের বেলা গান শুরু হচ্ছে রাত 12টায়, চলছে রাত 2-3। দর্শক তৈরি হয়ে গেছে, দর্শক তৈরি হয়ে গেছে। এবং আমরা বলি মধ্যপ্রাচ্যের দর্শক, কিন্তু বাংলাদেশেও যদি আমরা হসপিটালে যাই, বিভিন্ন বাড়িতে দেখি রাত জেগে দেখছে, আমরা দেখবো যে টেলিভিশন কিন্তু আমরা বলি বন্ধুর মতো, সেই বন্ধুটা কিন্তু এখন রাত 2-3 পর্যন্ত আপনার সঙ্গ দিচ্ছে। এবং তৃতীয় মাত্রা এটা প্রথম শুরু করেছে। এবং আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, মানে অন্যান্য দেশে কিন্তু আপনি আমেরিকায় বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, খুব সুইটেবল টাইমে তারা দেখে এবং রিলিজিয়াসলি দেখে প্রবাসে যারা বাঙালিরা থাকেন। আমার ধারণা যে 90% অধিক হবে প্রবাসী দর্শকরা তৃতীয় মাত্রাকে। প্রবাসীদের মধ্যে তো কোনো গবেষণা এখনো হয়নি সম্ভবত। হ্যাঁ, আমরা একটা এরকম গবেষণার প্ল্যান করতেও পারি নিজেদের। সেরকম না যে আমরা ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়ে তৃতীয় মাত্রাকে যারা আজ এ পর্যন্ত এনেছেন, তারা হচ্ছেন তৃতীয় মাত্রার দর্শক। যারা আমাকে থেকে একটু বিরূপ মনোভাব মনের মধ্যে ধারণ করছেন যে কি ব্যাপার, এখানে তো এই কিংবদন্তি অনুষ্ঠানে আমাদের প্রিয় উপস্থাপক জিল্লুর রহমান বসেন, তাদেরকে জানিয়ে রাখছি এই চেয়ারে বসবার মতো যোগ্যতা আমার নেই। হাত পা কাঁপছে, একটু দাঁড়ান, পানিটা খেয়ে নিচ্ছি। ওকে, কিন্তু তিনি যখন আমন্ত্রণ জানিয়েছেন তখন তাকে না বলবার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না। আমার প্রিয় অগ্রজ, যিনি কিংবদন্তি উপস্থাপক জিল্লুর রহমান, তিনি বিন্দু বিন্দু করে তার এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিছুক্ষণের জন্যে আজকে জন্মদিনের অনুষ্ঠানে আমি আপনাদের হয়ে, যারা দর্শক আছেন তাদের হয়ে এই চেয়ারে এসেছি। এবং আজকে তার মতো করে আমরা অতিথিদেরকে পরিচয় করিয়ে দেবার আগে বলতে চাই, আপনি, আমি, আমরা সবাই বলতে চাই, তৃতীয় মাত্রা এমন একটি অনুষ্ঠান বাংলাদেশের, যা একটি দিগন্ত খুলে দিয়েছে, একটি নতুন জানালা খুলে দিয়েছে, যে জানালা দিয়ে পৃথিবী বিশ্ব বাংলাদেশকে দেখতে পায়, বাংলাদেশ বিশ্বের কাছে তাদের আলো ছড়াতে পারে। সুতরাং এই 5095তম আজকের এই পর্বে উপস্থাপকের দায়িত্ব পালন করছি। আশা করি যে সামনের প্রজন্মে যারা বড় বড় উপস্থাপক হবেন, ভালো ভালো উপস্থাপক হবেন, তারাও হয়তো এখানে মাঝে মাঝে আসবেন। সুতরাং বিরূপ মনোভাব আমার প্রতি রাখবেন না, একটু সাহস দেন আপনারা, তাহলে আমি বোধহয় উপস্থাপনার কাজটি সম্পন্ন করতে পারবো। চ্যানেল আই মানে লাল সবুজের সেই সময়, এবং লাল সবুজকে সামনে রেখে একটি সংগ্রামের নাম চ্যানেল আই। সেই চ্যানেল আইয়ের বিভিন্ন প্রয়াস। 2003 সালে এই অনুষ্ঠানটি শুরু হয় 17ই জুলাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জুলাই মাসেই আছি। আর তাই জন্মদিনের আয়োজনে, এই ভিন্ন একটি আয়োজনে আজ যে দুজন আমার দুপাশে আছে, তাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, শুধু নাম বলছি। আপনাদের প্রিয় উপস্থাপক আপনাদের প্রিয় সেটে আছেন, ডানে রয়েছেন জিল্লুর রহমান, আমার বায়ে রয়েছেন এই অনুষ্ঠান যার মস্তিষ্ক প্রসূত, যার হৃদয় প্রসূত, ফরিদুর রেজা সাগর। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সেটে। কিছুটা সাহস পেয়েছি দুজনের হাসি মুখ দেখে এবং আপনাদের একটু কিউরিয়াস চোখ এবং মুখ দেখে। তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে জিল্লুর রহমান, আপনার কাছে যাচ্ছি। শুরুতেই বলেছি যে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে আপনি এবং আপনার দর্শকরা এমনি একটি জায়গায় এসেছেন। অতৃপ্তি আছে কোনো, বা আরো কিছু করলে ভালো হতো, কোনো এমন জায়গা থেকে কি আমরা শুরু করতে পারি? নিশ্চয়ই পারি, নিশ্চয়ই পারি। তার আগে আপনাকে অভিনন্দন দর্শকদের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে, চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে। আপনি মোটেই নার্ভাস নন, কারণ আপনার ভাব ভঙ্গি, কথাবার্তা স্পষ্ট প্রমাণ দিয়েছে যে আপনি অনেক বড় মাপের একজন উপস্থাপক। অতৃপ্তি সবকিছুতেই থাকতে পারে, সবারই আছে, এবং অতৃপ্তির কোনো শেষ নেই। কাজে অতৃপ্তি বোধটা যত কম থাকে জীবনে, যে প্রফেশনেই থাকি না কেন, যে কাজের মধ্যেই থাকি না কেন, বা ব্যক্তিগত জীবনে, আমার মনে হয় তত কল্যাণকর, সামনে এগিয়ে যাওয়ার জন্য সহজতর। সো ওই বোধটা আমার মধ্যে একটু কম আছে। আমি একটু যোগ করি যে অতৃপ্তি আসলে এই মুহূর্তে রয়েছে, কারণ এই অনুষ্ঠানে আরো একজন অতিথি আসার কথা ছিল, তিনি
জীবনের এই অবশ্য দিন এবং রাত এভাবেই বোধহয় জীবন কখনো এপ্রিসিয়েট করে, কখনো জীবন একটু বিরূপ মনোভাব দেখায়। তবে অতৃপ্তির কথা আমি আরেকটু আপনাকে অ্যাড করতে চাই, যে যদি এমন করে আমি বলতে চাই, যদি কিছুটা অতৃপ্তি থাকে তাহলেই হয়তো আমাদের ভালোবাসার তৃতীয় মাত্রা আরেকটি ধাপ এগিয়ে যাবে। সেক্ষেত্রে নিজের সমালোচনা করতে বললে প্রথমে আপনি কোন কথাটা বলবেন যে এটা করলে আরো ভালো হবে? যেমন ধরেন, আমি আপনার মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। উপস্থাপক হিসেবে এটি একটি দুর্বলতা। সবাই বলেন, বিশেষ করে উপস্থাপকরা বলেন। আপনি লক্ষ্য করবেন যে প্রায় অধিকাংশ প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান গুরুত্বপূর্ণ টকশো যেগুলো, তার উপস্থাপক এই অনুষ্ঠানে প্রায় সবাই এসেছেন এবং আকারে ইঙ্গিতে যে অভিযোগ বা যে সমালোচনা তারা আমার করবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে আমি অনেক কম কথা বলি। আমি বলি যে আমি আসলে কম জানি তাই কম বলি। আচ্ছা, এটি একটি আমার দিক থেকে কৈফিয়ত বলতে পারেন। আচ্ছা। ফরিদুর রেজা সাগর, আপনার মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠানটি প্রথম যখন ভেবেছিলেন, এর শেষ কোথায় ভেবেছিলেন, বা এর শেষ ঠিক বলবো না, এর পরিবর্তনের সময় কখন ভেবেছিলেন যে আরেকটি লেয়ারে, যেমন একটা শিশু যখন জন্মায় সে শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে পরিপূর্ণ মানুষ হয়, তো জীবনের শুরু এবং শেষের মাঝখানে অনেক পরিবর্তন আসে। তো প্রথম দিন 17ই জুলাই 2003 আমরা মোটামুটি যে আদলে, যদিও ছোট্ট পরিসরে ছিল, মোটামুটি সে আদলেই আমরা দেখছি। তো আপনার যেহেতু আইডিয়া, আপনার যেহেতু ব্রেইন চাইল্ড, আপনাকে প্রশ্ন করব, এর পরিবর্তন অথবা এর শেষ অথবা এর নতুন পুনর্জীবন কিভাবে ভেবেছেন আপনি? তিনটার কোনোটাই দরকার নেই, কারণ আমাদের কিন্তু যে মানুষটা যেটা উদাহরণ দিলেন, আকৃতিটা একই রকম থাকে, ভেতরটা বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়। তো তৃতীয় মাত্রায় কিন্তু নানা রকম অনুষ্ঠান হয়। এই সেট রয়েছে, ছোট থেকে বড় সেট রয়েছে, জিল্লুর রয়েছে, একইভাবে আমাদের অংশগ্রহণকারী রয়েছে, কিন্তু আমরা নানাভাবে অনুষ্ঠানের বৈচিত্র্য আনার চেষ্টা করি। আমরা জিল্লুর এটা বলতে পারবে যে আমরা কিভাবে অনুষ্ঠানের বৈচিত্র্য আনার চেষ্টা করি। তাহলে একটু শুনেই নিব আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় জিল্লুর আরো গুছিয়ে বলতে পারবে। প্রথম কথা হচ্ছে, ব্রাউনিয়া, ওই যে আপনি ছোট পরিসরের কথা বললেন না, 2003 সালের 17ই জুলাই যখন শুরু করেছিলাম, তখন কিন্তু ওটা আমার কাছে ছোট মনে হয়নি। তখন এটি আমার কাছে মনে হচ্ছে বিবিসির একটা স্টুডিও, কালার টালার সব মিলিয়ে। না, ব্রাউনিয়া যেটা বলেছে ছোট পরিসরে। হ্যাঁ, না, আমি বলছি ছোট পরিসর তখন মনে হয়নি। আজকে তো ওটিকে মানে এখন যদি আমাকে বলা হয় ওরকম একটা পরিবেশিক একটা অনুষ্ঠান করতে হয়, তো আমার নিজেরই অনেক ডিসকমফোর্ট কাজ করবে। আর অনেক রকমের পরিবর্তন, মানে একটা টক শো এর যত রকমের ফরম্যাট হতে পারে সবগুলি কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করেছি। যেমন একজন গেস্ট এনে তাকে ইন্টারভিউ করা, ফোন ইন প্রোগ্রাম করা, দর্শকদের বড় একটা প্যানেল নিয়ে আলোচনা করা, সামনে অডিয়েন্স রেখে ইউনিভার্সিটির তরুণদের সামনে নিয়ে, সাগর ভাই প্রায়ই বলেন এবং সেটিও ওনার আইডিয়া থেকে। ওটা তো বোধহয় একটা দুটো হয়েছে, ওটা কি পরে কন্টিনিউ করেছে বোধহয়? আমি বলছি যে নানা ফরম্যাটই আমরা করেছি। তৃতীয় মাত্রাকে স্টুডিওর বাইরে একেবারে গ্রামে অন্য জেলায় নিয়ে গিয়ে হয়েছে বোধহয়, না অন্য জেলায় 3-4 মতো করেছি আমরা। সো এরকম নানা কিছু আমি একটু এটা আবার বলতে চাই যে দুটো বা একটা কিন্তু সংখ্যা নয়। প্রথম জিনিসটা আমরা করেছি এবং যখন যেটা দরকার সেইভাবে আমরা তৃতীয় মাত্রাকে নিয়ে গেছি, এর আকৃতি আমরা সেভাবে বলতে ফেলেছি। ফরিদুর রেজা সাগরের কিন্তু প্রথম শব্দটির ব্যাপারে দুর্বলতা আছে, সেটা নিশ্চয়ই থাকবে। আপনার দর্শক সহ আমরা সকলেই জানি, এবং সেটাই আমি বিশ্বাস করি এমন একজন কিংবদন্তি